আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভাই, যদিও 6:30টায় স্টার্ট করার কথা ছিল, একটু লেট হয়ে গিয়েছে কারণ আজকে রাস্তায় জ্যাম আর বেশ কিছু স্টুডেন্ট এখনও অন দ্য ওয়েতে, তো তার জন্য আগেই সরি করে নিচ্ছি। সো নিউ ট্রাইজেন্সের পক্ষ থেকে আপনার সবাইকে অভিনন্দন অ্যান্ড ধন্যবাদ অ্যাকচুয়ালি আসার জন্য। তো আমরা তো আজকে আমরা সবাই জানি যে সার্টিফাইড ইথিক্যাল হ্যাকিংয়ের যে কোর্সটা সিএইচ, ওইটা আজকে আমরা স্টার্ট করতে যাচ্ছি। অ্যান্ড আমাদের ইনস্ট্রাক্টর অলরেডি চলে আসছেন, মিস্টার মিঞ্জু। সো আমি আর বেশি কথা বলছি না, যেহেতু অলরেডি লেট হয়ে গেছে। আমি ডিরেক্টলি স্যারের কাছে হ্যান্ড ওভার করে দিচ্ছি যে স্যার ক্লাস স্টার্ট করে দিক, অ্যান্ড ইনশাল্লাহ ভালো কিছু ব্যাপার। ধন্যবাদ। এটা থাকবে তাই তো? সাউন্ড তো হবে। আচ্ছা, আমার নাম হচ্ছে মিজিরুল হক। আমি আমার পরিচয় আবার দেবো, সমস্যা নাই। স্যার ক্যান চিনি। ওকে স্যার, তারপরে আপনি আমাদের পরিচয় দেন, আপনি কি করতেছেন, তো নাম, রাইট নাও কি করতেছি, কেন এই কোর্স করতেছি, এই কোর্স থেকে কি এক্সপেক্ট করতেছি। আমি জাহিদ হোসেন, বর্তমানে স্টুডেন্ট বাপের নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং করতেছি। ছোট একটা জব করি অনলাইন। স্যার বসুন, স্যার স্যার সরি, বসুন। ছোট একটা জব করতেছি আর সেরকম কিছু করতেছি না। আর আমার ছোটবেলা থেকে ইন্টারেস্ট, তাই আচ্ছা, এই কোর্স থেকে কি এক্সপেক্ট করতেছি। ভালো কিছু আশা করতেছি। ওকে, ফের টু স্টার্ট দ্য লাইভ স্ট্রিম। স্যার বলুন। আমার নাম সাফওয়ান আহমেদ, আমি বর্তমানে স্টুডেন্ট, চায়নাতে সিএসসি নিয়ে পড়াশোনা করছি। তো এই কোর্সটা মূলত আমি ইন্টারেস্ট থেকে আর কি, ছোটবেলা থেকে এরকম ইন্টারেস্ট ছিল। চায়নাতে পড়াশোনা করতেছি, জি। দেশে আসছে করোনার মধ্যে দেশে আটকে পড়ে গেছে। স্যার লাইট অফ করে দিব। স্যার লাইট অফ করে দিলে বেটার হয়, কারণ দেখতে একটু কষ্ট হয়ে যাচ্ছে। স্যার তারপরে স্যার একটু করে বলতে থাকি। স্যার মোহাম্মদ ইমরান হোসেন, আমি প্রাইভেট জব করি, মেহেরপুরে বাসা। স্যার কি আমি এর আগে কোনো ক্লাস দেখছিলাম স্যার? না, আমার স্যার আমি সিলেবাস কেসে আমি মাথায় আড়াই স্টোরি করতে। আচ্ছা স্যার বলুন। আমি আসলে এই কোর্সটা করছি যে একই সম্পর্কে আমার একটু আছে, আগ্রহ আছে। আমি ডিপ্লোমা ব্যাকগ্রাউন্ডে এবং সিএসসি জন্য করার জন্য একটু আগ্রহ। হ্যাকিং করার ইচ্ছা স্যার, তাই তো স্যার? আচ্ছা, তারপর স্যার আমার নাম আরফিন, আমি মাস্টার্স করতেছি তেজগাঁও কলেজে অ্যাকাউন্টিং সাবজেক্টে। অ্যাকাউন্টিং স্যার, জি। ইন্টারেস্টিং স্যার। আর মুভি দেখে বেসিক্যালি আমার ইথিক্যাল হ্যাকিং এর প্রতি একটু কোন মুভি স্যার? আমার মুভিটা মনে আসতেছে না। Wow. আমি প্রায় 3-4টা দেখছি। আচ্ছা, গ্রেট। যে কারণে মানে সিস্টেম হ্যাকিং করে প্লাস ওদের কোনো সিকিউরিটি। আমেরিকান একটা মুভি দেখছিলাম, ওটা তো তো পুরো আর্মি, পুরো দেশ কন্ট্রোল করে। ঠিক আছে স্যার, গ্রেট স্যার, ভালো লাগে স্যার। এই থাকা ভালো স্যার, আগ্রহ থাকা ভালো স্যার। আমার নাম মুকুল মাহমুদ, বাসা রংপুর তিনমাস। আমি পড়াশোনা করে ডিগ্রি কমপ্লিট করেছি। বাসা আছে কোথায়? রংপুরের পিনবক্স। তারপরে বলুন। পড়াশোনা করে ডিগ্রি কমপ্লিট করেছি কম্পিউটার। স্যার আমার চেয়ে তাড়াতাড়ি কথা বলে স্যার। ওকে, আমি খুব তাড়াতাড়ি কথা বলি স্যার, আমার চেয়ে তাড়াতাড়ি কথা বলে। গ্রেট, সমস্যা নাই, চলো আমরা স্টার্ট করি। সো আর মনে হয় ইন্টারনেটের সাথে কানেক্টেড না কেন? ক্যাজুয়াল সেন্টার না আছে? আছে। না, এটা মনে তো নাই। এটা তো আছে, এটা আছে। এটাও নাই ভাই। এটা তো আছে। আচ্ছা, সমস্যা নাই, ইন্টারনেট লাগবে এমন না। আজকে যেহেতু আমাদের শুধু ইন্ট্রোডাকশন ক্লাস, জি জি জি। আমরা আজকে একটু পড়াশোনা করবো। স্যার স্যার আমাদের একটু ইন্টারনেট দিতে হবে স্যার, নেট কানেক্টেড এই জিনিসটা করে দিয়ে। ওয়াইফাই কানেক্ট হয় না, তাই এখানে ভিডিও আছে।
ব্রডব্যান্ডটা নেন। আচ্ছা ব্রডব্যান্ড নিয়ে নেবো। ডিসপ্লেটা একটু ধোলা ধোলা লাগে চোখের পরে। এটা হ্যাঁ, উপর দিকের অংশটা। আচ্ছা এর জন্য ফোকাসটা একটু হয়ে গেছে, ফোকাসটা ঠিক না। ঝাপসা ব্যবসা আছে দেখো। ফোকাস উপরের অংশটা। গতকাল ক্লাসে একটু নাড়াচাড়া করছি। ফোকাস আপনি প্রথমে এইটা মুভমেন্ট করুন, ওই পাশে যে এটা আছে, হ্যাঁ হ্যাঁ এটা একটু নয়। আমার এই থেকে সমস্যা আমার এই থেকে সমস্যা কথা না। আমার নাম হচ্ছে মিনজুরুল হক। ওকে, আমি মূলত কন্ট্রাক্ট ট্রেনার, আমি সাইবার সিকিউরিটি কন্ট্রাক্ট ট্রেনিং করাই। সাইবার সিকিউরিটি কাজ করতেছি লাইক 5 ইয়ার or 6 ইয়ার হবে এরকম। মূলত রিসার্চার বলতে পারেন, হ্যাকিং নিয়ে মূলত রিসার্চ পারপোসে কাজ করা হয়। ওপেন সোর্স কন্ট্রিবিউটর বলতে পারেন। হ্যাকিং এর অনেকগুলো সেক্টর আছে, তার মধ্যে আমি মূলত এক্সপ্লয়েট ডেভেলপমেন্ট করি। ওকে, তাছাড়া আইওটি, রেডিও, এই টাইপের জিনিসগুলো ভালো লাগে। আর হচ্ছে সিটিএফ খেতে পছন্দ করি। ওকে, সিটিএফ হচ্ছে ক্যাপচার দ্য ফ্ল্যাগ নামের একটা কম্পিটিশন, যেটা হচ্ছে হ্যাকারদের মধ্যে হয়। এই কম্পিটিশনে মানে আপনার বিভিন্ন সিস্টেমকে হ্যাক করতে হবে। হ্যাক করে যদি তাদের ফ্ল্যাগগুলো কালেক্ট করতে পারেন, যে সবচেয়ে বেশি ফ্ল্যাগ কালেক্ট করবে সে ফার্স্ট থেকে তার এরকম ভাবে দেশে হবে, হ্যাঁ? সব দেশে হয়, বাংলাদেশে হয়। অনলাইনে? হ্যাঁ অনলাইনে, অনলাইন অফলাইন ফিজিক্যালি সবগুলো হয়। আমি যখন এইটা বাংলাদেশে ফার্স্ট যখন সিটিএফ অর্গানাইজ হয় ন্যাশনাল বেজে, আমি ওটা রানার স্টাফ ছিলাম। ওকে, সো আর রিসেন্টলি একটা হবে 12 তারিখে, এটাও হচ্ছে আইসিটি মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ করতে সার্ট থেকে। সো জয়েন করতে পারেন। এই যেন কি বিল যেমন স্যার সাইবার ড্রিল, সাইবার ড্রিল। ওকে, আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিবনি, অ্যাটলিস্ট জয়েন করে কিছু তো সলভ করতে হবে না। কোন ক্যাটাগরির মানুষগুলো আসে, কোন টাইপের কোশ্চেন আসে, অনলাইনে করব না গিয়ে অনলাইনে। অনলাইনে করা So, এই দুইটা অর্গানাইজেশন এই কাজটা করে। এখন যেটা করতেছে অর্গানাইজ সাইবার ড্রিলটা অর্গানাইজ করা হচ্ছে সার্ট। ওকে, এরা হচ্ছে সাইবার রেসপন্স টিম বাংলাদেশের। আর হচ্ছে আইসিটি মন্ত্রণালয় যেটা করে সেটা হচ্ছে ফিজিক্যালি হয়। ওকে, ওকে চলেন আমরা স্টার্ট করি। আমরা একটু পড়াশোনা করব আর আমরা একটু সেট আপও করবো। আচ্ছা, আর ক্লাসের যেহেতু ইন্ট্রোডাকশন ক্লাস, তো আমরা একটু কাজ করি। আমরা অপারেটিং সিস্টেম হিসেবে কোর্সের প্রথম অর্ধেক করবো হচ্ছে কালি লিনাক্সের মধ্যে। কালি লিনাক্স এটা খুবই পপুলার একটা ডিস্ট্রিবিউশন বলতে পারেন লিনাক্সে, যেটা হ্যাকিং এর জন্য বানানো হয়েছে। ওকে, এটা ডেভেলপ করছে হচ্ছে ওপেনসিভ সিকিউরিটি নামের একটা কোম্পানি। মূলত ওপেনসিভ সিকিউরিটি ডেভেলপ করে না, এটা হচ্ছে এটার প্রিভিয়াস অন্য একটা কোম্পানি এটা ডেভেলপ করেছিল, যার নাম ছিল ব্ল্যাক ট্র্যাক 5। পরবর্তীতে ওপেনসিভ সিকিউরিটি নামের একটা কোম্পানি আছে, তারা কিনে নিয়েছে এবং এটার নামকরণ করে তারা করছে হচ্ছে কালি লিনাক্স। ওকে, কালি লিনাক্সের সুবিধা কি? অনেকগুলো লিনাক্স ডিস্ট্রিবিউশন আছে, তার মধ্যে এটা সুবিধা হচ্ছে এটাতে অলরেডি হ্যাকিং করার জন্য যে টুলসগুলো দরকার প্রি ইনস্টল আছে। হ্যাঁ, বাট অন্যগুলো যদি ইউজ করেন করতে পারবেন, বাট আপনাকে ইনস্টল করে নিতে হবে একটা একটা করে। আর এটা সব সেটআপ করা আছে। এটা আমরা শুরুর দিকে করব। মাঝখানে মানে কিছুদিন পরে আমরা আরেকটা অপারেটিং সিস্টেম দেখব, সেটা হচ্ছে প্যারট ওএস। প্যারটটা দেখবো, দুইটা অপারেটিং সিস্টেম দেখবো। এই কারণে যদি আমি একটা দেখে আপনাদের মাঝখানে চয়েস আসবে না। ওকে, অনেকে দেখবেন কালি খুব ভালো লাগে, অনেকে প্যারট ভালো লাগে। বাট 2021-এর মানে কালিটা আসলে ভালো করছে। আগে কালি এত ভালো ছিল না, আগে প্যারট খুব ভালো ছিল। বাট 2021-এর দিকে এসে কালি খুবই ভালো আপডেট করছে, অপটিমাইজেশন লেভেল সবকিছু নিয়ে আসছে। আমি আগে কালি পছন্দ করতাম না, বাট 21-এর দিকে যেটা দেখতেছি ভালো করছে। প্যারটটা মানে তারা ওইরকম এটা কমিউনিটি বেস, তো ওরকম ইনভেস্ট পায় না। বাট কালি যেহেতু একটা প্রফেশনাল কোম্পানি, ওরা ইনভেস্ট পায়। তাছাড়াও অনেক ডিস্ট্রিবিউশন আছে যেগুলো হ্যাকিং এর জন্য ইউজ করতে পারেন। ওকে,
আর আমরা যেহেতু একদম নিউ, ওকে, আমরা মেন পিসিতে ইনস্টল করলে আমি মনে করি লিনাক্স শেখা সবচেয়ে ভালো হয়ে হচ্ছে মেন পিসিতে ইনস্টল করবো। ওকে, এটা হচ্ছে লিনাক্স শেখা সবচেয়ে ভালো হয়ে। যদি আমরা গ্রাফিক ডিজাইনের কোনো কাজ না করি তাহলে আমি বলবো মেইন ডেস্কটপে লিনাক্স দিয়ে দেবো। ওকে, কি আছে হারানো। ওকে, বাট আমরা বাট ক্লাসের মধ্যে আমরা ইউজ করবো হচ্ছে ভার্চুয়াল বক্সে। এটা হচ্ছে ভার্চুয়ালাইজ ভাবে আমরা লিনাক্সটাকে চালাবো। ওকে, যদি আপনার কম্পিউটারে র্যাম কম থাকে, 2 GB র্যাম, প্রসেসর খুবই খারাপ, আমি বলবো ডিরেক্ট মেশিনের মধ্যে লিনাক্স দিয়ে দেন। কারণ লিনাক্স দিয়ে দিলে কি হবে, আপনার বাধ্য শেখার জন্য লিনাক্স। ওকে, সাইবার সিকিউরিটিতে আসার মধ্যে আমি বলবো সাইবার সিকিউরিটি খুবই ভালো এক্সপার্ট হতে চান, প্রথম একটা জিনিস লাগবে লিনাক্স এক্সপার্ট হতে হবে। ওকে, তারপরে হয়তোবা আমরা সিকিউরিটির টার্মগুলো শিখবো। দুইটা আলাদা জিনিস, তারপর আমি মনে করি দুইটার সাথে দুইটার অনেক সম্পর্ক আছে। কারণ আমরা যে হ্যাকিংগুলো করবো বা স্ক্যানগুলো করবো, এগুলো লিনাক্সের মধ্যে থেকে স্ক্যানগুলো চালাবো। তো আপনি যদি লিনাক্সে কমফোর্টেবল হন, স্ক্যান চালানো বা অন্য এই জন্য টুলস ইউজ করা, মডিফাই করা, ইরর কেন হলো, এগুলো নিয়ে ঝামেলা করতে হবে না। সো আমি ক্লাসের শুরুর দিকে চলেন, এটা একটু ইনস্টল করবো। আই হোপ ভার্চুয়াল বক্সে করবো। আর একটা সিমিলার একটা সফটওয়্যার আছে, সেটার নাম হচ্ছে VMware। আমি VMware করবো না, কারণ হচ্ছে প্রাইভেট সফটওয়্যার, টাকা দিয়ে কিনতে হবে বা ট্র্যাক পাবেন, বাট ওগুলাতে যাবোই না, আমরা ফ্রি সফটওয়্যার ইউজ করবো সবসময়। ওকে, সো ডাউনলোডে ক্লিক করবো এটা ভার্চুয়াল বক্স। তারপরে কই আসবো, যেহেতু আপনার কম্পিউটার উইন্ডোজ, যদি উইন্ডোজ না হয় ম্যাক হয় বা অন্য কিছু হয়, সেই অনুযায়ী আমরা ডাউনলোড করবো। বাট উইন্ডোজ আমরা কি করবো, উইন্ডোজ হোস্টে ক্লিক করবো। আমি এটা জাস্ট একবার দেখাই দিচ্ছি, ক্লাসের পরে আপনারা আবারও দেখাবো। ওকে, বাট আজকে একটু দেখে রাখি, বাসায় যে ট্রাই করবো, নেক্সট ক্লাস যখন আসবো তখন কি করবো, তখন অ্যাটলিস্ট বুঝতে পারবো যে না এই কোর্স দিল, তখন আমাদের করতে ইজি হবে। ওকে, আজকে একটু মনোযোগ দিয়ে দেখি, অথবা নেক্সট ক্লাসে আপনারা করবেন। ওকে, সো উইন্ডোজের জন্য ডাউনলোড করবো, বাট আমার পিসিতে আমার ল্যাপটপে যে অপারেটিং সিস্টেম দেয় সেটা হচ্ছে উইন্ডোজ না। ওকে, সেটা হচ্ছে লিনাক্স। আমি ধরেন ইনস্টল করছি, ইনস্টল তো করতে পারবেন সবাই, নেক্সট দিয়ে ইনস্টল করে ফেলবে। ওকে, সো এটা ইনস্টল করার পর ভার্চুয়াল বক্সটা দেখতে এমন লাগবে। আচ্ছা, ডিসি আমি ডিসির খুবই ফ্যান। ওকে, ওকে, এরকম দেখতে লাগবে, বাট এটা ছোট কালারের সাদা কালার থাকবে উইন্ডোজের জন্য। উইন্ডোজের সবকিছু সাদা কালার সফটওয়্যার। ওকে, এইটা দামাটা আমি হচ্ছে এটা লিনাক্সের মধ্যে জোর করে ব্ল্যাক বানাবো। ওকে, সো এটার মধ্যে আমরা ইনস্টল করব। এই যে টেকনোলজিটা ইউজ করতেছি এটা হচ্ছে আমাদের ভার্চুয়ালাইজেশন টেকনোলজি। ভার্চুয়ালাইজেশন দুই ধরনের টেকনোলজি আছে, রিসেন্ট একটা নতুন আসছে কন্টেনারাইজার টেকনোলজি। আগে যেটা ছিল সেটা হচ্ছে ভার্চুয়ালাইজেশন টেকনোলজি। ভার্চুয়ালাইজেশন টেকনোলজি যে সুবিধাটা সেটা হচ্ছে টেকনোলজি। ভার্চুয়ালাইজেশন টেকনোলজির সুবিধা কি? ভার্চুয়ালাইজেশন টেকনোলজির মধ্যে যে সুবিধা হচ্ছে, আমাদের দেখবেন কম্পিউটারের র্যাম হয়তো অনেক ইউজ হয়, বাট প্রসেসরটা সবসময় বেশি ইউজ হয় না, তাই না? প্রসেসর আইডল অবস্থা করে থাকে, 20% এর বেশি প্রসেসর সাধারণত ইউজ হয়। বাট কোনো কিছু একটা কম্পাইল করতে গেলে বা অন্য বড় একটা কিছু রেন্ডারিং করতে গেলে তখন একমাত্র প্রসেসর ইউজ হয়, আদারওয়াইজ প্রসেসর ইউজ হয় না। সো এই যে আনইউজ হার্ডওয়্যার গুলো আছে, এগুলাকে কি করতে পারবো আমরা, চাইলে সেপারেট করে অন্য একটা বক্সের মধ্যে বা অন্য একটা অপারেটিং সিস্টেম মধ্যে ওটাকে শেয়ার করে দিয়ে দিতে পারবো। কি করব, আমাদের যে উইন্ডোজ আছে সেটাকে কি করব, মাদার ওএস। ওকে, এই মাদার ওএস এর মধ্যে আমরা কি করতেছি, হাইপারভাইজার টেকনোলজির একটা সফটওয়্যার ইনস্টল করছি। এর মধ্যে আমরা কি করছি, ভার্চুয়াল বক্স আমাদের সফটওয়্যারটা, তাই না? এই সফটওয়্যারের ভিতরে কি করতে পারবো, আমরা অনেকগুলো গেস্ট সফটওয়্যার ইনস্টল করতে পারবো অপারেটিং সিস্টেম, যেগুলো একদম রিয়েল সফটওয়্যারের মতোই কাজ করবে। ওকে, বাট আমাদের যে মাদার ওএসটা আছে সেটাতে কি করবে না, কোনো ইফেক্ট করবে না। মেনটা যেমন আছে ঠিক তেমনই থাকবে, ওটা কিছু ঝামেলা হবে না, কারণ আমরা নতুন, তাই না? নতুন এই লিনাক্স ওয়ালে কেউ লিনাক্স ইউজ করতে এর আগে কিছুটা জানি, গ্রেট। তাছাড়া জানি না, যেহেতু একদম প্রায় বলতে পারি একদম নিউ কামার, তো নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য আমরা কি করতেছি, মানে ভার্চুয়ালি রান করতেছি যাতে মেন ওএসটাতে কোনো ঝামেলা না হয়। আমি আবার বলবো, যদি কারো খুব ইন্টারেস্ট থাকে বাড়তি অন্য কোনো কাজ না করি, ল্যাপটপের মধ্যে ডিরেক্ট দিয়ে দেবেন। ওকে,
ভার্চুয়াল বক্সটা হ্যাঁ ভার্চুয়াল বক্স না, লিনাক্স, Linux। উইন্ডোজ বাট আমি কিন্তু কোনো দায়ী না। হার্ড ড্রাইভ একবার ফরম্যাট যায় এবারে, ঠিক আছে? ডুয়েল বুট করা যায়, হ্যাঁ ডুয়েল বুট করা যায়। হার্ড ডিস্ক আলাদা করে নিব এসএসডি আর এখানে যে আমাদের হার্ড ডিস্কের পার্টিশন আছে সেগুলো কি মানে কিরকম থাকবে, এরকম থাকবে না সব চলে যাবে? ডিপেন্ড করে, যদি আপনি শুধু সি ড্রাইভের মধ্যে যেমন ড্রাইভ গুলো ভাগ করেছেন শুধু সি ড্রাইভ ইনস্টল করবেন পসিবল। সি ড্রাইভে রাখলে হচ্ছে আমাদের পার্টিশন গুলো থেকে যাবে। অন্য পার্টিশন দুটো হার্ড ডিস্ক ইউজ করব তাই দুটো হার্ড ডিস্ক ইউজ করতে পারেন, অথবা এক হার্ড ড্রাইভের মধ্যে ডুয়েল বুটও করতে পারেন। না, না, উইন্ডোজও চলবে পাশাপাশি লিনাক্সও চলবে, ডুয়েল বুট। হ্যাঁ উইন্ডোজ স্টার্ট করা আচ্ছা, উইন্ডোজ না রাখলে সি ড্রাইভে সি ড্রাইভে দিয়ে দিল। হ্যাঁ ঝামেলা করে, কখন একটু কনফিগারেশন একটু ঝামেলা হলে পুরাটাই চলে যায়, ঠিক আছে? বাট উইন্ডোজের কিছু কিছু সমস্যা আছে, উইন্ডোজ যদি আপডেট নেয় উইন্ডোজ কি করে নিজে গিয়ে এক নাম্বার এসে নিয়ে নেয় বারবার। এটা উইন্ডোজের একটা বাজে সমস্যা, মানে খুবই বাজে দিক। ডিজাইন এই কন্ট্রোলটা নিয়ে নেয় হ্যাঁ যে আমাকে এখন রিস্টার্ট দাও, শাটডাউন দাও, এরকম কমান্ড করে। না, ও সবসময় বুট সেক্টরে ধরেন আপনি লিনাক্সকে এক নাম্বার দিবেন, উইন্ডোজকে 2 নাম্বার দিবেন। উইন্ডোজ আপডেট নিলে বুট সেক্টরে ও এক নাম্বার চলে যাবে, সবসময় এক নাম্বার চলে যাবে। উইন্ডোজ আপডেট নিলে ও এক নাম্বার চলে যাবে, কিন্তু একই ড্রাইভের মধ্যে দিলে দুটো থাকলে ঝামেলা করে। বাট আবার আপনি যদি হচ্ছে জিপিটিআর আপনার হার্ড ড্রাইভ ফরম্যাট জিপিটিআর থেকে ইউএফআই ফরম্যাটে দেন তখন মোটামুটি ঝামেলা করে না, ঠিক আছে? বাট লেগেসি মোডে আপনার হচ্ছে যদি এমবিআর থাকে তখন উইন্ডোজ ফুল পারমিশন থাকে। বাট ওটা নিয়ে সমস্যা নাই, আমরা ওই জিনিসটা আরো দেখবো। সো ভার্চুয়াল বক্স তো ইনস্টল করতে পারবো, তাই না? চলেন কালি লিনাক্সে কোনটা ডাউনলোড করবো। কালি লিনাক্সে যদি আমরা প্রথমে কালি লিনাক্স স্টার্ট করছি, সো কালি লিনাক্স ইনস্টল করবো প্রথমে। সো আমি প্রথম ক্লাসে ইনস্টল দেখাচ্ছি এই কারণে একটু দেখাই, দেন আমরা একটু পড়াশোনা করবো, আবার এদিকে আসবো। নেক্সট ক্লাসে আপনারা করবেন, ওকে? অনেকগুলো চয়েস পাবো, আপনারা বাসায় যে এই কালি লিনাক্সের আইএসওটা ডাউনলোড করবেন। দুইটা জিনিস ডাউনলোড করবেন, একটা হচ্ছে বেয়ার ম্যাটেরিয়াল ডাউনলোড করবেন, আর একটা হচ্ছে ভার্চুয়াল মেশিন। ওকে, বেয়ার ম্যাটেরিয়াল না, লাইট বুটটা ডাউনলোড করি। ওকে, লাইট বুটটা আমরা স্টেবল, লাইট বুটটা করি। ভার্চুয়াল বক্সে যদি ক্লিক করি আমাকে এই ভার্চুয়াল বক্স নিয়ে আসছে। আমরা কি ইউজ করছি, ভিএমওয়্যার না, আমরা ভার্চুয়াল বক্স ইউজ করতেছি না, আমরা এটা ডাউনলোড করব। এইটাতে একটা সুবিধা হচ্ছে এটা বাই ডিফল্ট অফেন্সিভ সিকিউরিটি কোম্পানি সেটআপ করে দিয়েছে। জাস্ট এটা ইনপুট করবেন, আপনার কালি রেডি। ওকে, আপনাকে কোনো কিছু সেটআপ করতে হবে না, তারা অলরেডি সেটআপ করে দিয়েছে। ইউজার নেম পাসওয়ার্ড হচ্ছে কালি। ওকে, ইউজার নেম কালি, পাসওয়ার্ড কালি, লগইন করতে পারবেন। এটা আমরা একটা ডাউনলোড করে রাখবো, কারণ কি সাপোজ আপনি একটা কনফিগারেশন সেটআপ করছেন, নষ্ট করে ফেলেছেন, কাজ করতেছেন, ওই মুহূর্তে যদি আবার সেটআপ করতে যান আধা ঘন্টা টাইম নষ্ট না, তখন দেখুন কাজ করার মুডই চলে গেছে। বাট এটা সেটআপ করতে 2 মিনিট কি 3 মিনিট লাগে। ওকে, জাস্ট ওয়ান ক্লিক সেটআপ করে সেটআপ। এটা কাস্টমাইজ করা হ্যাঁ অলরেডি এটা আমরা রেখে দিব, কারণ কি মাঝে মাঝে এরকম নষ্ট হয়ে যাবে বা অন্য একটা ঝামেলা হয়েছে, তাড়াতাড়ি স্টার্ট করার জন্য, একটা মেশিন স্পিড আপ করার জন্য এই জিনিসটা আমরা ইউজ করব। এটা ডাউনলোড করে নিয়ে আসবেন আপনারা। ওকে, আর একটা জিনিস ডাউনলোড করব, সেটা হচ্ছে আবার যদি উপরে যায় এই যে লাইভ বুটে ক্লিক করব, লাইভ বুটে আসবো, লাইভ বুটে দেখুন দুইটা ভার্সন আছে। ইন্টারনেট চলে গেছে। চলে যাবে না, আমি অন্য একটা ফাইলে ক্লিক করছি। লাইভ বুটের দুইটা ফরম্যাট আছে, একটা হচ্ছে কালি 21.3 আর একটা আছে উইকলি ইমেজ। উইকলি ইমেজের সাপ্তাহিক আপডেট আসে, এটা ডাউনলোড করব না, আনস্টেবল। ওকে, এটা আমরা ডাউনলোড করব। ওকে, উইকলি ইমেজের কাজ কি? হ্যাঁ উইকলি ইমেজ ওই যে প্রতি সপ্তাহে ওদের যে আপডেটটা আসতেছে না, ওটা দিয়ে দিচ্ছে, তো আসছে কোনো শিখতে পারতেছি। ওটা আনস্টেবল। ওকে, আনস্টেবল। ওকে, যেটা আসছে রিপোজিটরিতে আসছে সেটা আমরা এটাতে ডাউনলোড করতে পারবো, ঠিক আছে? এটা আনস্টেবল। ওকে, আচ্ছা, আর যদি কেউ অ্যাপল এর M1 চিপ মানে আর্মের যে চিপ আছে সেটা ইউজ করেন, তার জন্য কিন্তু আলাদা হবে, আইএসও আলাদা হবে। ওকে, কারণ আর্কিটেকচারই আলাদা, প্রসেসর। সো এই দুটো জিনিস ডাউনলোড করব, তারপরে কি করব আমরা চলেন সেটআপ করব। খুব তাড়াতাড়ি সেটআপটা দেখাই দিতেছি, তো আমরা স্টেপ বাই স্টেপই যাব। ওকে, দেখবেন আপনার ভার্চুয়াল বক্সটা যখন ওপেন করবেন এটার মধ্যে উপরে নিউ লেখা থাকবে, একটা নিউ লেখা অপশন থাকবে, নিউতে ক্লিক করবেন, একটা ডায়ালগ বক্স আসবে, একটা উইজার্ড বক্স আসবে। উইজার্ড বক্সে আপনার নাম জানতে যাবে, মেশিনের ফোল্ডার, টাইপ, ভার্সন। ওকে, আপনি যে কোনো নাম দিতে পারেন, আমি রিলেটেড লিখতেছি কালি ল্যাব। ওকে, তার
তারপর হচ্ছে আপনার একটা লোকেশন, বাই ডিফল্ট এটা আপনাদের সি ড্রাইভে থাকবে। ওকে, যদি আপনার সি ড্রাইভে জায়গা না থাকে আপনি কি করতে পারবেন, আদার্সে যাব, আদার্সে যাওয়ার পর আপনি ওই ডি ড্রাইভ, ই ড্রাইভ যে ড্রাইভে রাখেন সেই ড্রাইভে রেখে দিতে পারেন। আমার এটাতে ওগুলো শো করতেছে না কারণ আমারটা অন্য অপারেটিং সিস্টেম। ওকে স্যার, তারপরে কি করব, এটা এরকমই থাকুক সমস্যা নাই, বাট এটার উপর ফোকাস রাখি। তারপর টাইপ, কি টাইপের অপারেটিং সিস্টেম, লিনাক্স সিলেক্ট হয়ে গেছে, এই যে আমরা লিনাক্স ইনস্টল করতে দিই। সো লিনাক্স, যদি অন্য কোনো কিছু ইনস্টল করতাম অন্যটা, আর যদি উইন্ডোজ থেকে লিনাক্সে না আসতো লিনাক্স করে দিতাম। ওকে, বাট এটা আমরা লিনাক্স বাই ডিফল্ট সেট হয়ে গেছে। এরপর হচ্ছে ভার্সন। ভার্সনে ইউটিউবে ভিডিওতে অনেকে অনেক কিছু বলবে, অনেক ভার্সন বলবে ডেবিয়ান ডিস্ট্রিবিউশন আমরা পড়বো, এটা একটা ডেবিয়ান ডিস্ট্রিবিউশনের আন্ডারে কাল এটা আসছে, কিন্তু আমি সাজেস্ট করি এটা লিনাক্স 2.6 3.x 4.x, এটা সবচেয়ে স্টেবল কার্নেল। ওকে, কারণ এটা 2 এর 6 সাপোর্ট করে, 3 সবগুলো সাপোর্ট করে, 4 সবগুলো সাপোর্ট করে, সেটা চোখ বন্ধ করে সাপোর্ট করবে। ওকে, বাট আপনার এক্সাক্ট যদি কার্নেল মডেল না হয় তাহলে হচ্ছে বলবে কার্নেল প্যানিক, এরকম একটা ইরর দেখা যাবে, লেখা যাবে কার্নেল প্যানিক, কারণ আপনার কার্নেল ভার্সনটা ম্যাচ করে না। ওকে, বাট এটা সবসময় ম্যাচ করবে। আমরা নেক্সট অপশনে যাব, তারপর হচ্ছে আপনার র্যাম অ্যালোকেশন যাবে। র্যাম অ্যালোকেশনে দেখবেন হচ্ছে আপনার এখানে সবুজ কালার এবং লাল কালার দেখাবে। সবুজ কালার হচ্ছে আপনার সেট পয়েন্টে আছে, লাল কালার হচ্ছে আপনার যে মাদার ওএস আছে সেটা স্লো হয়ে যাবে। ওকে, সবসময় সবুজ কালারের মধ্যে থেকে দেয়ার ট্রাই করবেন। আমি এটাকে 2 GB র্যাম দিলাম। নেক্সট, তারপর আমাদের একটা ভার্চুয়াল হার্ড ড্রাইভ ক্রিয়েট করতে হবে। আমরা একটা ভার্চুয়াল হার্ড ড্রাইভ ক্রিয়েট করব। আমাদের যেহেতু ক্রিয়েট করা নাই, আমরা ক্রিয়েটে ক্লিক করলাম। এটা আমাদের 3টা ফরম্যাট যাবে, একটা আছে ভিডিআই, ভিএইচডি, ভিএমডি কে আমরা ভিডিআই চুজ করব, কারণ হচ্ছে এটা ভার্চুয়াল বক্সের ডিস্ক ইমেজ, আমরা ওটাই রাখতেছি। নেক্সট, কিভাবে অ্যালোকেশন হবে, ডাইনামিক অ্যালোকেশন। ওকে, আমরা ফিক্স অ্যালোকেশনে যাব না, ঝামেলা করবে। কেন ঝামেলা করবে ফিউচারে বলবো। ওকে, এরপর আসছে সাইজ, কতটুকু দিব আমাদের ওই জিগ সিটি স্পেসটা। এটা কালিতে এখন একটু ফ্যান্সি করতে তো 30 GB জায়গা লাগে, বাট আগে 25 GB এর মধ্যে ইনস্টল হয়ে যাবে। ওকে, বাট আপনারা 30 থেকে 40 এর ঘরে রাখেন, বেটার হবে এই কারণে, কারণ আপনারাও ফিউচারে যদি একটা বক্সে কাজ করতে চান আমি বলবো একটু বাড়ায় দেওয়ার জন্য, তাহলে একটা সুবিধা হবে যে আপনার এই লিনাক্সের মধ্যে আমরা অন্য আদার্স টুলস ইনস্টল করতেছি, ওগুলার সফটওয়্যার বা সামথিং গুলো আমাদের মানে স্পেস গুলো নিলেও ক্র্যাশ করবে না, জায়গাটা থাকবে, অ্যাভেলেবল থাকবে। আমরা ক্রিয়েটে ক্লিক করবো, আমাদের বক্সটা ক্রিয়েট হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের বক্সটা, দেখতে পাচ্ছি না এই কারণে, বাট বুঝতে পারতেছি তো এটাই বক্স। ওকে, এটা সিলেক্ট থাকা অবস্থায় যদি আমি সেটিংসে যাই, আমরা সেটিংসে যেতে পারবো, অথবা ঠিক মাউসটা এটার উপর রেখে যদি রাইট বাটনে ক্লিক করি তারপর আমাদের সেটিংস বারটা চলে আসছে। আমরা সেটিংস বারে যাব, সেটিংস বারে যাওয়ার পর আমরা কি করব, আমরা হচ্ছে সিস্টেম অপশনে যাব, সরি সিস্টেম অপশনে যাব। সিস্টেম অপশনে যাওয়ার পরে এখানে র্যামটা দেখতেছি অলরেডি সিলেক্ট করে আসছি, বাট র্যামের পাশে কি আছে, প্রসেসর আছে, প্রসেসর অপশনে যাব। প্রসেসর অপশনে যাব, যদি আপনার কম্পিউটারে এক্সট্রা কি থাকে, কি বলবো, প্রসেসর থাকে মানে কোর থাকে, আপনি এখানে কোরটা বাড়ায় দিতে পারেন। কোর বাড়ায় দিলে কি হবে, স্পিড বাড়বে। যাদের কম ল্যাপটপ আছে, ল্যাপটপে বেশিরভাগ হচ্ছে ইউ প্রসেসর। ওকে, ইউ প্রসেসরে কোর বাড়ানো আমি বলবো সাজেস্ট না, যেমন আমার ল্যাপটপে ইউ প্রসেসর। ওকে, কোর বাড়বে না। অনেকে দেখবেন হচ্ছে রিসেন্টলি এমএসআই এর একটা ল্যাপটপ চলে আসছে 25,000 টাকার স্লিম একটা ল্যাপটপ, খুবই হাই তুলছে। এইসব ল্যাপটপে এত কম টাকায় দিচ্ছে কি করে, কোর i5 বা সামথিং হোক। আপনার ল্যাপটপ কেনার আগে দেখবেন হচ্ছে আপনার প্রসেসর এইচ প্রসেসর আর ইউ প্রসেসর, সিরিজে সেটা দেখবেন এইচ লেখা থাকে, ইউ লেখা থাকে। ইউগুলা ল্যাপটপের সুবিধা হচ্ছে পাওয়ার এফিশিয়েন্ট, 3 ঘন্টা থাকবে আপনার ল্যাপটপ। কিন্তু অসুবিধা হচ্ছে আপনার প্রসেসরে কম্পিউটেশন পাওয়ার বেশি বাড়বে না, 1.3 GHz এর বেশি করতে পারবে না, ইউজই করতে পারবে না। ওকে, আর ওইগুলো প্রসেসর খুব একটা, এগুলো মোবাইল প্রসেসর বললাম, ঠিক আছে। ওকে, এই প্রসেসরগুলোকে এগুলো পাওয়ার এফিশিয়েন্ট, বাট এগুলোতে আপনি মানে হাই পারফরম্যান্সে কিছু করতে পারবেন না। ওকে, এই জায়গায় তারা যে কস্ট কাটিং করে, কারণ আমরা যখন ল্যাপটপ কিনি বাংলাদেশের মার্কেটে 2-1 হচ্ছে টেকনিক্যাল পারসন, বেশিরভাগের কথা হচ্ছে ডিসপ্লে সুন্দর হতে হবে, 3 ঘন্টা হচ্ছে চার্জ থাকতে হবে, এই টাইপের জিনিসগুলো খুঁজে তো। বাট ওই কোর i5 নাম শুনলে হচ্ছে কোর i5, বাট
কত গিগার্স ক্যালকুলেট করতে কম্পিটিশন জেনারেট করতে পারতেছে, এটা কেউ চুজ করে না। এটা যেমন আমারটা, আমি তখন মতো কিছু জানতাম না। ওকে, চলো আমি এটা কোর বাজাচ্ছিলাম, তাহলে আমার মেন ওয়েসটা স্লো হয়ে যাবে। ঠিক আছে, আমি ডিসপ্লেতে আসবো, ডিসপ্লেতে আসার পরে ভিডিও মেমোরিটাকে বাড়াই দেবো। ভিডিও মেমোরিটা যদি না বাড়াই দেয়, তাহলে হচ্ছে যদি ওইটার মধ্যে আমি কোনো ভিডিও প্লে করি, ওটা আটকে যাবে। ওকে, ভিডিও মেমোরিটা ফুল করে দিচ্ছি 128 MB। তারপর আমরা যাবো হচ্ছে স্টোরেজে যাওয়ার পরে এখানে দুটো অপশন পাচ্ছি, একটা হচ্ছে ভিডিআই, যে ফরম্যাট বানাচ্ছি সেটা কি সেটার মধ্যে। এটা হচ্ছে কি করতেছে জানেন, ভার্চুয়ালি আপনার যে সেটা হার্ড ড্রাইভটা আছে সেটার একটা কপি বানাইছে, ভার্চুয়ালি বানাইছে সেটা। আর উপরেটা কি আইডিই, এই যে আমরা পেন ড্রাইভ বা ওই যে সিডি ইনসার্ট করি না, সেটা হচ্ছে আইডিই বলে। এই এমডিতে ক্লিক করবো, দেখেন সিডির মতো আইকন, তাই না? এখানে ক্লিক করার সাথে সাথে এই পাশে দেখেন আরেকটা সিডির মতো আইকন দেখতেছি। স্যার একটু দেখেন, কারণ কি আমি আপনাদের সবাইকে টাস্ক দিব ডিসকাস আসার আগে এটা সেট আপ করে আসার জন্য। যদি করতে পারেন বেটার, না করতে পারলেও সমস্যা নাই। ওকে, বাট এট লিস্ট ট্রাই করে আসবো। ঠিক আছে, একটু মনোযোগ দিয়ে দেখি। এটাতে একটা একটা জিনিস আপনাদের জাজ হয়ে যাবে যে আমি একবার দেখার পর জিনিসটা করতে পারি কিনা। ওকে, মাইন্ড করছেন স্যার? না আপনাদের এইদিকে দেখাচ্ছে, ওইদিকে দেখাচ্ছে না, এদের দিকে তাকিয়ে থাকবো। ওকে, আমরা এই ডিক্সের মতো আইকনে ক্লিক করব। আইকনে ক্লিক করার পর এখানে লেখা আছে চুজ এ ডিক্স ফাইল। আমরা চুজ এ ডিক্স ফাইলে ক্লিক করব। কালির যে আইএসও ডাউনলোড করছি সেই আইএসওটা এই জায়গা থেকে আমরা কি করে দিব, সিলেক্ট করে দিব। আইএসও ওয়ার্ল্ড, আমার এখানে মানে কালির আইএসও নাই, চলুন দেখি টাকার কথা। কোয়ালিটি করে দিছে না আইএসও সেন্টেন্স কালির আইএসও দিচ্ছি। এরোটা কোনো সমস্যা নাই, কালির আইএসও ডাক্তার হার্ড ড্রাইভ। আছে কোথাও, মনে করতেছি না কোথায় আছে। চলো আমি হচ্ছে আইএসও ফাইলটাকে খুঁজে বের করি কোথায় আছে। পাসপোর্ট এটার মধ্যে আমার আইএসও থাকার কথা। কালির আইএসও দিয়ে কালির আইএসও না, কালির না এটা ওডিও ফাইল আইএসও নাই, এটা আছে। আইএসওটা আমার কাছে এই জায়গায় নাই। ওকে, আমি দুঃখিত, আমার আইএসওটা নাই কালিনেসের। আমরা কি প্যারোটের আইএসওটা ইনস্টল দেখবো নাকি ওভিএ ফাইলের ইনস্টলটা দেখবো? ওভিএ ফাইলের ইনস্টল অনেক ইজি। ওকে ওকে, চলো আমরা যতটুকু করছি ঠিক খুবই এক্সট্রিম, সরি। আমার কাছে আইএসওটা ছিল, আই থিঙ্ক আমি ডিলিট করে দিয়েছি। ডাউনলোডের মধ্যে কি আছে? ডাউনলোডের মধ্যে যদি যায় তাহলে আছে রেড হেডের আছে।
ওকে, আমরা কালির আইএসওটা আমরা যতটুকু করছি অতটুকু রাখি। কালির আইএসওটা আমি ডাউনলোড করে আমার ওভিএ ফাইলটা আছে, ওভিএ ফাইলটা চলে ইনপুট দেখি। ওভিএ ফাইলটা কি বুঝতে পারতেছি কোনটা? প্যারোটেরো ওএসটা ইনস্টল দেখাতে পারতাম। ওকে, এটা ছিল এই ভার্সনটা। আমি এটা ডাউনলোড তোমার কাছে আছে রাইট নাও। আজকে পেন ড্রাইভ নিয়ে আসি নাই। আচ্ছা, আমরা সবাই ইন্টারনেট ইউজ করতেছি। এটা আছে স্যার। ওকে, আচ্ছা আমি ডাউনলোড করছি আমার হচ্ছে ওভিএ মেশিনটা। ওকে, ওভিএ মেশিনটা আমি সেটআপটা দেখা দেই। এটা আমার কাছে ডাউনলোড করা আছে, আইএসওটা ডাউনলোড করা নাই। আইএসওটা হয়তো আমার নেক্সট ক্লাসে দেখে নেব। ওকে, ওভিএটা আমি দেখা দেই। ওভিএটা খুবই ইজি। ওভিএটা সেম এই অপশন আসবে, কোনো কিছু সেটআপ করার দরকার হবে না। ফাইলস অপশনে যাবেন, ফাইলসে যাওয়ার পর এখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে ইম্পোর্ট আর এক্সপোর্ট অ্যাপ্লিকেশন। এই জায়গাটাতে দেখেন এখানে লেখা আছে ইম্পোর্ট অ্যাপ্লিকেশন, নিচেটা আছে এক্সপোর্ট অ্যাপ্লিকেশন। ইম্পোর্ট অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন, ক্লিক করার পর তারা ইম্পোর্ট যে ফাইলটা আমরা ইম্পোর্ট করব সেটাকে আস্ক করবে যে কোন ফাইলটাকে ইম্পোর্ট করতে চাই আমরা। দেন ওই জায়গায় কালির যে ওভিএ ফাইলটা আছে সেটা আমরা দেখাই দিব। এটা হচ্ছে আমার কালির ওভিএ। ওকে, কালির ওভিএটা এখানে দেখাচ্ছে। এটা আমরা সিলেক্ট করে ওপেন করে দিব। ওপেন করার পর আমরা নেক্সট করব, ইম্পোর্ট করব, এগ্রি। এটা একটা জেপিএল লাইসেন্স। জেপিএল লাইসেন্স কি আমি বলে দিব, যেটা আমাকে বলতেছে মনে হয় আমার হয়তো মনে হয় স্পেস নাই এই জায়গাটাতে। আমি আদার্স লোকেশন ইনস্টল করবে। আচ্ছা, এই জায়গায় অলরেডি অনেকগুলো ইনস্টল করছি, এর জন্য আমাকে এরর শো করছে। আমি ঠিক এই জায়গাতে ইনস্টল করব, এগ্রি, ইম্পোর্ট নিয়ে নিচ্ছে। এটা খুবই তাড়াতাড়ি আমাদের কালি মেশিনটা সেট আপ হয়ে যাবে। ওকে, সো এটা ইম্পোর্ট হতে থাকুক। চলেন আমাদের আজকে ইন্ট্রোডাকশন ক্লাস, ইন্ট্রোডাকশনের পড়াশোনা করি। ওকে, রাইট নাও ইসি কাউন্সিলের যে ভার্সনটা চলতেছে এটা হচ্ছে ভার্সন 11। ওকে, আমরা ভার্সন 11টাকে ফলো করব, বাট আমি মূলত ভার্সন 10টাকে বেশি ফোকাস করব, 11টাকে অতটা ফোকাস করব না। বাট আমি দুইটারই আপনাদেরকে মডিউল দিয়ে দিব, আপনারা অ্যাটলিস্ট দেখলেই বুঝতে পারবেন যে ভার্সন 11 এবং ভার্সন 10 এর মধ্যে ডিফারেন্সটা কি। ওকে, মানে মডিফাই করা হয়েছে নাকি যা ছিল তাই? একটু মডিফাই করা হয়েছে, টুলসগুলো জাস্ট মডিফাই করা, কন্টেন্ট যা ছিল আমি যতটুকু জানি না খুব বেশি একটা মডিফাই করে না। জাস্ট টুলস কয়েকটা নতুন দুই একটা অধ্যায় মডিফাই করে, অধ্যায় মডিফাই করে না। যা 20টা মডিউল ছিল 20টা মডিউল আছে। আচ্ছা আচ্ছা, ইসি কাউন্সিলের মডিউল মানে সার্টিফাইড ইথিক্যাল হ্যাকার এই ট্রেনিংটা নিয়ে ঘাটাঘাটি করে আসছি আমরা, আসি না? আচ্ছা, তাহলে তো আমাকে সব কিছু এক্সপ্লেন করতে হবে। তার আগে চলেন ইন্ট্রোডাকশন টু ইথিক্যাল হ্যাকিং আমরা দেখে নিই। ওকে, সো দরকার কেন সাইবার সিকিউরিটিটা আসলে দরকার হয়েছে কেন? এই জিনিসটা দরকার হওয়ার পিছনে কারণ ছিল, একটু যদি দেখেন যে এইটা একটা চার্ট দেখাচ্ছে ভেন্ডর, সেই চার্টের মধ্যে বলতেছে এটা 2018 চার্ট, যে 60 সেকেন্ডের মধ্যে ইন্টারনেটে কি হয়। ওকে, যে এতগুলা মানুষ টুইট করতেছে, এতগুলা মানুষ অনলাইনে আসতেছে, তারা বিভিন্ন প্রকার নেক্সট সরি স্যার
they cannot understand what we are saying. Okay. No problem, sir. Okay. Okay, I can continue. ওকে, যে বলছিলাম 60 সেকেন্ডের মধ্যে আমরা কি করতেছি সেই জিনিসটা এটা ভেন্ডর আমাদেরকে বলবে। তো দেখেন কত মানুষগুলো টুইট করতেছে, কত মিলিয়ন মেসেজিং হচ্ছে। এই যে এতগুলো মানুষ যখন অনলাইনে চলে আসছে, অবশ্যই তাদের কি দরকার? সিকিউরিটি দরকার। ওকে, আপনি দেখবেন যে এখানে থানা বাসায় কি আমাদের পার্সোনাল পুলিশ আছে? না না থানা নাই, পার্সোনাল থানা নাই, ঠিক আছে? উপজেলার মধ্যে থানা আছে, কারণ একটা উপজেলা অনেকগুলো মানুষ থাকে। যখন অনেকগুলো মানুষ কোথাও একত্রিত হয়, অবশ্যই সিকিউরিটি দরকার। আপনি কনসার্টে যান, সিকিউরিটি গার্ড চলে আসে না, কারণ অনেকগুলো মানুষ এক জায়গায় আসছে। তো ইন্টারনেটে এতগুলো মানুষ ডাটা শেয়ার করতেছে, এই জায়গাও আমাদের সিকিউরিটিটা দরকার। সো আর ইথিক্যাল মানে নিউজ পেপারে যদি কোনো হ্যাকিং এর কথা শুনেন, একটা কথা শুনবেন, ডাটা ব্রিচ। টুইটারে ডাটা ব্রিচ আছে, ফেসবুকে ডাটা ব্রিচ আছে। এই ডাটা ব্রিচটা কি? তাদের কনফিডেন্সিয়াল ডাটা। আমাদের দুই ধরনের ডাটা আছে, একটা আছে পাবলিক ডাটা আর একটা আছে কি কনফিডেন্সিয়াল ডাটা। পাবলিক ডাটা হচ্ছে টাইমলাইনে যেটা পোস্ট করেছি পাবলিক, বা ফ্রেন্ড অনলি, এটা কমিউনিটির মধ্যে শেয়ার করতেছি। বাট কনফিডেন্সিয়াল ডাটা কোনটা? ফেসবুকের মধ্যে মেসেজ। ওকে, উইদাউট লগইনে কি মেসেজ দেখতে পারেন? বাট উইদাউট লগইনে কিন্তু আমরা টাইমলাইনে মাঝে মাঝে কিছু পোস্ট দেখতে পারি। আগে সবই দেখা যায়, এখন কিছুটা দেখা যায়। ওকে, এই যে এই ডাটাটা আমাদের প্রাইভেট, এটা হচ্ছে আমাদের পাবলিক। এই যে প্রাইভেট ডাটা যদি কোনো ভাবে পাবলিকলি ডিসক্লোজ হয়ে যায়, সেটাকে আমরা বলবো ডাটা ব্রিচ। হ্যাকিং এ এটাই হচ্ছে। কারণ কি? ইন্টারনেটের ডাটা ছাড়া কিছুই নাই। টাকা আছে স্যার ইন্টারনেটে, ব্যাংকের টাকা কিন্তু জাস্ট নাম্বার, ডেটা, ডিজিট, একটা সংখ্যা ডিজিট আপনার অ্যাকাউন্টে আছে। আমি খুব দুঃখিত, আজকে একটু টায়ার্ড ফিল করতেছি, এমনি পুরোটা দেখা করতেছে। আচ্ছা, এখানে কয়েকটা কোম্পানি বলছে তাদের কত ডাটা লস আছে, ডাটা ইসের গুলো, এগুলো নিয়ে কথা না বলি। এটা আছে 2019-এর মধ্যে সবচেয়ে লার্জেস্ট হ্যাক ইন ইন্ডিয়া। আধার কার্ড হ্যাক হয়েছিল, 1.1 বিলিয়ন ইউজারের ডাটাগুলো ব্রিচ হয়েছিল। পাবলিক আইডি কার্ড নাম্বার, ব্যাংকিং নাম্বার, এই সবগুলো পাবলিকলি চলে আসছিল, বায়োমেট্রিক সহ। আমাদের ওই যে একটা আছে স্মার্ট কার্ড। ওকে, একই জিনিস। এই কি কি দিয়ে আসছে? রেটিনা স্ক্যান বন্ধ দিয়ে আসছে। আমাদের থেকে তো আমাদের বাংলাদেশ স্মার্ট কার্ড অনেক মানে ফাস্ট বা অ্যাডভান্স, এটা শুনলাম। এটা থেকে আমাদের একটা উন্নত। ওদের থেকে আমার কাছে বেটা আছে। ওকে, বেটা, বাট আমাদের স্মার্ট কার্ড সবাই পায় না, আমি নিজেই পাই না। আমার এলাকায় ওদেরটা দেখতে একটু ভালো মনে হয়, কিন্তু না, কিন্তু কাজে না। তারা আবার তাদের ইমপ্লিমেন্টেশন খুব ভালো। তাদের এই আধার কার্ড, আপনার ব্যাংকিং অ্যাকাউন্ট, কোম্পানির যত ট্রানজাকশন আছে, উইদাউট আধার কার্ড লিংক না করলে আপনি এগুলো ইউজ করতে পারবেন না, ওই সার্ভিসগুলো। ফোন নাম্বারও তো লিংক করতে হবে। এবং তারা একটা চাচ্ছিল, এটা আমি টুইটও দেখছি, যে তারা চাচ্ছিল যে ফেসবুককে আধার কার্ডের সাথে লিংক করে দিতে, একের অধিক ফেসবুক আইডি না থাকে। ওকে, বাট এটা বাস্তবায়ন করতে পারে না। বাট মোদির ইচ্ছা ছিল এটা করার, বাট পারে নাই। তারপর আরো একটা কোম্পানির নাম, তাদেরও ডাটা ব্রিজ হয়েছে। আচ্ছা, এই কয়েকটা কোম্পানি ডাটা ব্রিজের শিকার, বাট মাঝখানের কোম্পানি ডাটা ব্রিজের শিকার না, হচ্ছে ক্যামব্রিজ অ্যানালিটিকা। মনে আছে ডোনাল্ড ট্রাম্প যখন নির্বাচিত হয় প্রথমবার, তারপরে ফেসবুকের নামে কেস ছিল, হ্যাঁ, ইউএস এর কংগ্রেস। সেই কংগ্রেসে ফেসবুকের নামে ক্রেস করে কি করছিল? বলছিল ওই নির্বাচনের হ্যাকিং নিয়ে একটা কথা বলছিল, ঠিক আছে, যে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনে ফেসবুক কোনো না কোনো ভাবে ডাটা লিক করছে সামথিং। আসলে না, ফেসবুক হচ্ছে এই কোম্পানির কাছে ডাটা শেয়ার করছে। এটা হচ্ছে ক্যামব্রিজ অ্যানালিটিকা, বিগ ডেটা কোম্পানি। তারা কি করে? তারা হচ্ছে ডাটা অ্যানালাইজ করে, ইউজারের মাইন্ড মডিফাই করার জন্য তারা দায়ী। যেমন আপনারা এই রাইট নাও দেশে কি চলতেছে বলেন? বাংলাদেশে এখন কি নিয়ে ফেসবুক গরম বলেন? না না, মারামারি নেই, মারামারি কি না, রাজনীতির মধ্যে কি হাপ্পাস, এটা না খুবই। তারা আমাদের মাঝে কি বাসালা খারাপ, বাসালা খারাপ, কাঁধে কাঁধে মনে হচ্ছে কিন্তু না, মানে মনে হচ্ছে যে তারা ওই যে যারা বাসালা বলতে হচ্ছে, আমরা ওই পুরা গোষ্ঠীকে বুঝাচ্ছি, মালিক সমিতি বুঝাচ্ছি যে তারা খারাপ। কারণ কি? আপনি কিন্তু মানে সেম ভাড়া এর আগে দিয়ে আসতেছে, ঠিক আছে, 5 টাকা বাড়ছে। আমি কিন্তু আমাদের মধ্যে একটা ইফেক্ট আসছে, জানেন, সোশ্যাল মিডিয়ায় দেখছি, ঠিক আছে। এই সেম কাজটা ক্যামব্রিজ অ্যানালিটিকা করছিল। তারা কি করছিল? তারা হচ্ছে দুটো দল ভাগ করছে, যে আমার হচ্ছে ডেমোক্রেটিক আর হচ্ছে কি রিপাবলিকান যে থাকে, দুটো দল ভাগ করছে। যে হিলারিকে কে কে পছন্দ করে তাদেরকে লিস্টিং করছে, এবং তাদের কাছে কি করছে? হিলারির যত খারাপ নিউজ আছে সবগুলো প্রতিদিন ফেসবুকে তাদের টাইমলাইনে শো করছে। আর ডোনাল্ড ট্রাম্পের যত ভালো ভালো দিক আছে সবগুলো পোস্ট করে। তখন আপনার কি মনে হচ্ছে? আরে না, ডোনাল্ড ট্রাম্প আসলেই ভালো, হিলারি খারাপ। এক মাস দেখার পর আপনার মাইন্ড চেঞ্জ হয়ে গেছে। ওকে, এই কাজটা তারা করছে।
ক্যামব্রিজ অ্যানালিটিকা ফেসবুকের ডাটা হেল্প নিয়ে। ওকে, সো আমরা যা চিন্তা করি আসলে আমরা তা চিন্তা করি না, পুরাটাই সোশ্যাল মিডিয়ার দ্বারা ইনফ্লুয়েন্সার। আর বাকি কোম্পানিগুলো হ্যাকিং শিকার করছে। ওকে, এই ডাটা ব্রিজের মেইন কারণ পাঁচটা, এই পাঁচটা কারণ ডাটা ব্রিজ হয়। একটা হচ্ছে ম্যালিশিয়াস আউটসাইড, বাইরের কোনো হ্যাকার এই কাজটা করছে। ওকে, অ্যাক্সিডেন্টালি ডাটা লস, ভুলক্রমে আমরা ডাটা লস করছি। যে আমার নতুন এমপ্লয়ি আসছে, এই জায়গায় এই ফাইল রাখার কথা না, সিসিতে বা বিসিসিতে কাকে কোথায় রাখতে হবে জানি না, রেখে দিছি, ইমেল করে দিছি, কোম্পানি অনেক কনফিডেন্সিয়াল ইমেল দেখে বলেছে এটা কি হতে পারে ম্যালিশিয়াস ইনসাইড। কোম্পানির ভিতরে এমন একজন পার্সন পাবেন যে কোম্পানিকে পছন্দ করে না, হয়তো ওই ব্যক্তি হ্যাকিং করবে অথবা তাকে ম্যানিপুলেট করার মাধ্যমে হ্যাকিং করবে। তারপর হচ্ছে স্টেট স্পন্সর হ্যাকার, রাষ্ট্রপালিত কিছু হ্যাকার টিম আছে যারা অন্যান্য রাষ্ট্রকে হ্যাক করতেছে, চায়না, রাশিয়া, নর্থ কোরিয়া, তারপর হচ্ছে আপনার ইউএস, তারা খুব সুন্দর করে এই কাজটা করে। তারপর হচ্ছে অ্যাক্টিভিস্ট হচ্ছে সেম ওয়ান কাইন্ড অফ হ্যাকার যারা হচ্ছে টাকার জন্য হ্যাক করতেছে না, একটা আইডিওলজি নিয়ে চলে, লাইক রবিন হুড মনে করে যে যেমন সবাই চিনবে না হ্যাঁ এরকমই, বাট এই যে মনে করে যে ধনী লোক ভালো না, গভর্নমেন্ট ভালো না, এই কাজ করতেছে, এই টাইপের যারা কথা বলবে তারা হচ্ছে অ্যাক্টিভিস্ট। ওকে, হ্যাকিং এর কথা বলে, হ্যাকারের কথা বলে প্রথমে একটা নাম মনে আসে না, কালো মাস্ক পরা, এই এটা পরা, অ্যানোনিমাস এর হচ্ছে সিম্বল। অ্যানোনিমাস হচ্ছে অ্যাক্টিভিস্ট, একটা হ্যাকার গ্রুপ বলতে পারে অ্যানোনিমাস। তারা কি করে, তারা হচ্ছে পলিটিক্যাল বিষয় নিয়ে অ্যাক্ট করে। ওকে, আরেকটা ছিল আমার খুব ফেভারিট, সেটা হচ্ছে উইকিলিক্স, জুলিয়ান অ্যাসাঞ্জের, জানি না অনেক আগে 2010-এ মনে হয় তার প্রথমে ডাটা লিক করছিল। আমি তো ওই টাইমে আমি ডিসাইড করছিলাম যে হ্যাকার আছে। ওই টাইমে প্রথম আলোতে আমার ওই টাইমটাতে আমি তো আমার মনে নাই, বাট 2010-এর ঘটনা। তখন হচ্ছে প্রথম আলোতে এত হ্যাকিং নিয়ে লেখা লিখছিল, আমি সারাদিনে প্রথম আলো আমার ওই টাইমে ডিসাইড করা হয়েছিল যে না, আমার মানে জুলিয়ান অ্যাসাঞ্জ ওই টাইমটাতে ভালো লাগতো। বাট জুলিয়ান অ্যাসাঞ্জের অনেকগুলো মুভি আছে, জুলিয়ান অ্যাসাঞ্জের মনে হয় নামগুলো অনেকগুলো মুভি আছে, দেখে ইন্টারেস্টিং লাগবে। তারপর এসেনশিয়াল টার্মিনোলজি, কিছু টার্মিনোলজি যে জিনিসগুলো হ্যাকিং আসলে আমাদের দেখবেন লাগবে, সেটা হচ্ছে হ্যাক ভ্যালু। হ্যাকারের কাছে ইম্পর্টেন্ট কোন ইনফরমেশন উইল দা হ্যাক ভ্যালু। স্যার, আর ইউ ফিলিং বোরিং? ওকে, এর সমস্যা হচ্ছে একজন অন্য ভাষাভাষী হলে আমি কি ইংলিশে বলবো না বাংলাতে বলবো, এটা খুবই সমস্যা। আমরা বাংলায় বলবো, তাকে মানে আমি ইংলিশে ট্রান্সলেট করে দিয়ে ট্রাই করবো। হ্যাক ভ্যালু, হ্যাকারের কাছে ইম্পর্টেন্ট যে ভ্যালু সেটা হচ্ছে হ্যাক ভ্যালু। ভালনারেবিলিটি যেটা হচ্ছে হ্যাক কোনো সফটওয়্যারের দুর্বলতাকে বোঝায়। এই সেম জিনিসটা প্রোগ্রামিং এর ভাষায় বলা হচ্ছে বাগ, সফটওয়্যারের কোনো একটা বাগ। আর সাইবার সিকিউরিটির সেম কনসেপ্টে কি বলবো, ভালনারেবিলিটি, দুর্বলতা। এক্সপ্লয়েট, একটা কোড, এটা হচ্ছে স্ক্রিপ্ট হতে পারে, পাইথন, অন্য যে কোনো ল্যাঙ্গুয়েজে হতে পারে, যেটা স্পেসিফিক কোনো ভালনারেবিলিটিকে অ্যাটাক করবে, এটা হবে আমার কি এক্সপ্লয়েট। ওকে, তারপর হচ্ছে পেলোড। পেলোড ওয়ার্ডটা আসছে আপনার স্পেস সায়েন্স থেকে, বাট এটা হচ্ছে যদি আমরা কোনো ভালনারেবিলিটির মধ্যে এক্সপ্লয়েটের ভিতরে কোনো আরেকটা কোড, মানে এক্সপ্লয়েট একটা কোডই এবং ওটার ভিতরে আরেকটা কোড ইনসার্ট করতে পারবো, ইনসার্ট করে এক্সপ্লয়েটে কি করব, ফাংশনালিটিকে বাড়াই দেব। ওকে, ধরেন এক্সপ্লয়েট আগে কি করতে পারতো, একটা কানেকশন বানাইতে পারতো, এখন কি করতে পারে, একসাথে দুই তিনটা অ্যাটাক করতে পারবে, সেটাও পেলোডের সাহায্য করতে পারবে। সো এক্সপ্লয়েট আর পেলোডটা বুঝছি দুইটাই কোড, জাস্ট পেলোডের অপশন থাকতে হবে যে কোনো একটা এক্সপ্লয়েটের মধ্যে ইনসার্ট করতে পারবে এবং এক্সপ্লয়েটে কি করবে, ফাংশনালিটিকে বাড়ায় দিবে। ওকে, জিরো ডে অ্যাটাক। জিরো ডে হচ্ছে একটা ভালনারেবিলিটির নাম, যে ভালনারেবিলিটির ভেন্ডর কোম্পানি জানে না। লাইক উইন্ডোজ 10 এর একটা ভালনারেবিলিটি আমি ফাইন্ড আউট করেছি। উইন্ডোজ 10 এর ভেন্ডর কে? মাইক্রোসফট। ওকে, ভেন্ডর বলতে বুঝবো যে বানাইছে কে। যেমন সিসিএন এর ভেন্ডর কে? সিসকোর একটা প্রোডাক্ট সিসিএন মানে কোর্স। ওকে, যদি কোনো এরকম মানে আরো যদি বলি সিএস এর ভেন্ডর কি ইসি কাউন্সিল, ইয়েস। সো এই ভেন্ডর কোম্পানি যতদিন ওই ভালনারেবিলিটি সম্বন্ধে জানবে না, ততদিন পর্যন্ত ওই ভালনারেবিলিটির নাম হবে জিরো ডে। ওকে, আর এই জিরো ডে প্রিভেন্ট করা ইম্পসিবল, কারণ ওটা কোনো কেউ জানে না, অ্যান্টিভাইরাস কোম্পানি জানে না। এই যে প্যাগাসাস নিয়ে কিছুদিন আগে মাতামাতি হলো না, যে কারো কম্পিউটারের উপরে এসে এই প্যাগাসাসের মতো ভাইরাসগুলো কি করে, জিরো ডে ইউজ করে, জিরো ডে এক্সপ্লয়েটগুলো ইউজ করে আপনার কম্পিউটারের বাগ কাজ আপনার জানবেন না, এই বাগটা চলতে আপনার কম্পিউটারে উইদাউট ইন্টারাকশনে আপনার কম্পিউটারে প্রবেশ করতে পারে। এই সেম টাইপের একটা বাগ
এডওয়ার্ড স্নোডেনের নাম শুনছি? এডওয়ার্ড স্নোডেন সিআইএ ছিল, সে এরকম অনেক রায়ের নাম শুনছি। এটা 2016 সবচেয়ে বড় র্যানসমওয়্যার অ্যাটাক ছিল। এই অ্যাটাকটা হয়েছিল হচ্ছে এডওয়ার্ড স্নোডেন বলছিল সিআইএ কি করে যে কার কম্পিউটারে প্রবেশ করতে পারে এবং তারা এই করে, তারা এটা কাজ করতে হচ্ছে উইন্ডোজের একটা বাগ ছিল ইটারনাল ব্লু। ওকে, ইটারনাল ব্লুর সাহায্যে উইন্ডোজে যে কেউ প্রবেশ করতে পারতো। তারপরে উইন্ডোজ 7 কে বাদ দিয়ে দিয়েছে। ওকে, উইন্ডোজ 7 এ এটা সবচেয়ে মানে বড় একটা থ্রেড ছিল ইটারনাল ব্লু, এবং এইটা ওয়ান কাইন্ড অফ জিরো ডে। ওকে, আর এটাতে এই জিরো ডে সাহায্যে যদি কেউ অ্যাটাক দেয় ওটা হবে জিরো ডে। এই জিরো ডে ভালনারেবিলিটি গুলোর দাম কত করতে পারবে না বলেন, কে কিনা? আর আগে মিলিয়নের উপরে বিক্রি হয় একটা জিরো ডে। বাংলাদেশে কিছু কোম্পানি আছে তারা হচ্ছে উইন্ডোজ 10 এর যদি ভালনারেবিলিটি ফাইন্ড আউট করতে পারে, মানে 8 লাখ টাকা, 8 লাখ না 13 লাখ মনে হয় এরকম মিনিমাম টাকা তারা কিনা না একটা জিরো ডে। ওকে, এখন বলেন এই যে কিনতেছে কারা, কারা পারচেজ করতেছে বলেন? খারাপ লোক, সবচেয়ে বেশি পারচেজ করে গভর্নমেন্ট। খারাপ লোকের কাছে এত টাকা। ডেজি ট্রেনিং হচ্ছে সাপোজ আমি একটা আইটি কোম্পানির হ্যাক করব। আইটি কোম্পানির যে আইটি ডিপার্টমেন্ট থাকবে ওই ডিপার্টমেন্ট অবশ্যই আইটি তে এক্সপার্ট, তাই না? আমাদের ফাইন্ড আউট করতে হবে যে কারা আইটি তে এক্সপার্ট না, তাদেরকে প্রথমে হ্যাক করব, তার মাধ্যমে অন্য এমপ্লয়িকে হ্যাক করব, ওই এমপ্লয়ির সাথে আরেকজন এমপ্লয়িকে হ্যাক করব। তারপর মাইন্ডগুলো আপনাকে ধরেন আমি হ্যাক করলাম, আপনার ফ্রেন্ড লিস্টে যে ফ্রেন্ডগুলো আছে ওগুলো যদি মেসেজ দেয় সে ভাববে কি আমার ফ্রেন্ডই তো মেসেজ পাঠিয়েছে, আমার ফ্রেন্ডই তো লিংক পাঠিয়েছে, সে লিংক ক্লিক করলো, তার মধ্যে আরেকজনকে হ্যাক করলাম। এই যে একটা চেইন ক্রিয়েট করতেছি না, তাকে হ্যাক করছি, তার ফ্রেন্ডকে হ্যাক করছি, তার আরেক ফ্রেন্ডকে হ্যাক করছি, এটাকে আমরা ডেজি চেইনিং বলতেছি। ডক্সিং, এই যে আমরা ইনফরমেশন গুলো পাবো কোথাও না কোথাও তো পাবলিশ করতে হবে, পোস্ট করবো, কোথায় করবো, ফেসবুকে করবো না। পেস্টবিন নামের একটা ওয়েবসাইট আছে, এটা হচ্ছে সবচেয়ে বড় টেক্সট হোর্ডিং সাইট বলতে পারেন। এখানে টেক্সট ডাটা অ্যানোনিমাসলি ডাউন করতে পারবেন। ওই জায়গায় যদি আমরা এই যে বিভিন্ন হ্যাক করে ক্রেডিট কার্ডের নাম্বারটা আমরা ওই জায়গায় কি করবো, ডাউন করে দিয়ে আসবো। ওকে, এটা হচ্ছে ডক্সিং, কোথাও কোনো কিছু ইনফরমেশন ডাউন করাকে ডক্সিং বলে। এখন বলেন হ্যাকাররা তো কষ্ট করে হ্যাক করলো, হ্যাক করে কেন ফ্রিতে দিয়ে দিচ্ছে? দিচ্ছে তো কোনো লাভ থাকতে পারে? লাভ অবশ্যই আছে। কি লাভ? তো জিনিসটাকে ইউজ করতে সেটা দেখার জন্য আইডেন্টিফাই। সবচেয়ে বেশি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে সাপোজ আমি আপনার কাছ থেকে আমি 100 অ্যাকাউন্ট হ্যাক করলাম, 100 অ্যাকাউন্ট যদি ইউজ করি পুলিশ বলবে আমি হ্যাক কি করছি, কারণ 100 অ্যাকাউন্টের মধ্যে সবাই সারাই দিলাম আপনার কয়েকজন আর আমি, পুলিশ কনফিউজ যে মেন হ্যাকার কে। আমি ফ্রিতে কিছু দিয়ে দিব, ওগুলো মানুষ ইউজ করবে, সো মেন হ্যাকার হাই লেভেল ওদের মতো ভ্যানিশ। স্যার এগুলো ইউজ করলে কোনো সমস্যা হবে না? অবশ্যই আপনি এক একটা ক্রেডিট কার্ড ইউজ করবেন, অবশ্যই ল এনফোর্সমেন্টের আওতায় চলে আসবে, তারা আপনার কোনো নজরদারি করতেছে। বট হ্যাকারের কন্ট্রোলের যে কোনো ডিভাইসকে আমরা বট বলবো, হ্যাকার যেটাকে হ্যাক করতেছে বা কন্ট্রোল করতেছে সেটা কি হবে? হ্যাকারের বট। আপনাদের বট কি? ফ্যান, এসি এগুলো আপনি কন্ট্রোল করতে পারবেন না, রিমোট দ্বারা বট। এগুলো আমি একটু ডিটেইলস লিখে এর উপরে নিয়ে আমি এটা দিয়ে দিব আপনাদেরকে। এলিমেন্টস অফ ইনফরমেশন সিকিউরিটি। এই ইনফরমেশন সিকিউরিটি এলিমেন্ট পাঁচটা নিয়ে তো নিয়ে কথা বলবো না, তিনটা নিয়ে কথা বলবো, কনফিডেন্সিয়াল, ইন্টিগ্রিটি, অ্যাভেলেবিলিটি। এই দুইটা নিয়ে আমি কথা বলবো, পড়বেন ক্লাসের সময় হয়তো আরো ডিটেইলসে ডিসকাস করব। কনফিডেন্সিয়ালিটি, যে সব ডাটা আমাদের কনফিডেন্সিয়াল ডাটা উইদাউট অথেন্টিকেশন বা অথরাইজেশন ছাড়া দেখতে পারি না। যেমন হচ্ছে মেসেঞ্জার, লগইন করলে দেখতে পারি, আদারওয়াইজ দেখতে পারি না। এই যে এটা লগইন করলে দেখতে পারবো, আদারওয়াইজ দেখতে পারবো না, এটা ইনশিওর করবে কি? কনফিডেন্সিয়ালিটি, যে এই ডাটা আমার কনফিডেন্সিয়াল ডাটা, এটা এমনি কেউ দেখতে পারবে না। তারপর ইন্টিগ্রিটি, সাপোজ আমার একটা মেল আসছে, এই মেলটা আমার ভার্সিটি থেকে আসছে, আমার ব্যাংক থেকে আসছে, আমার অফিস থেকে আসছে, এটা ইনশিওর করবে কে? ইন্টিগ্রিটি। অ্যাভেলেবিলিটি, সবসময় পাওয়া, যে কোনো সময় উঠে ফেসবুকে লগ ইন করবেন, আমি ফেসবুক পাচ্ছি, তাই না? কিছুদিন আগে ফেসবুক 6 ঘন্টার জন্য বন্ধ ছিল, এরকম ওই মুহূর্তে অ্যাভেলেবিলিটিতে হিট হয়েছে। ওরা আসলে তাদের ইন্টারনাল প্রবলেম, ঠিক আছে, ইন্টারনাল কনফিগারেশন করতে পারবেন, বিজিবি কনফিগারেশন না আমরা করে দিয়েছিল। এই হ্যাকার ওই তিনটা স্টেপ ফলো করে হ্যাক করে, পাসওয়ার্ড ব্রেক করা ট্রাই করে, কনফিডেন্সিয়ালিটি হিট করে, না পারলে কি করে? আপনাকে ফিশিং লিংক পাঠায়, ইন্টিগ্রিটিতে হিট করে, না পারলে কি করে? ডিডোস অ্যাটাক দেয়, অ্যাভেলেবিলিটি হিট করে, ডিডোস অ্যাটাক দিয়ে ওই সার্ভিসকে ডাউন করে দিচ্ছে, তাই না? ক্যালকুলেশন কিভাবে করব? এই একই জিনিস আমি বারবার পড়াই, আমার খুবই বোরিং লাগে, ঠিক আছে, কিছু করার নাই, ভেন্ডরের স্লাইড আছে, পড়াইতেই হবে। ভালনারেবিলিটি, এইটা হচ্ছে আপনি বিভিন্ন হ্যাকিং কে বলতে পারবেন যে এটা কি হাই লেভেলের অ্যাটাক ছিল ও লো লেভেলের অ্যাটাক।
এটা বলতে পারবেন এই ক্যালকুলেশনের মাধ্যমে। কি প্রথমে যে হচ্ছে ভালনারেবিলিটি, দুর্বলতার রেটিং করবে একটা ওই কোম্পানি আছে বা ওয়েবসাইট আছে, সেটা হচ্ছে CVE কমন ভালনারেবিলিটি এক্সপোজার, আর একটা আছে NVD ন্যাশনাল ভালনারেবিলিটি ডাটাবেস। তারা প্রতি বছর ভালনারেবিলিটিকে 1 থেকে 10 এর মধ্যে র্যাঙ্কিং করে। ওকে, 10 হলে খুবই ক্রিটিক্যাল, 1 হলে নরমাল। সেই ভ্যালুটা নিব মেথড, দুইটা খুবই কমন মেথড আছে, একটা আছে রিমোট কোড এক্সিকিউশন আর ভেরিয়েবল কোড এক্সিকিউশন। রিমোট কোড এক্সিকিউশন হচ্ছে হ্যাকার রিমোটলি আইপি থ্রুতে আপনাকে হ্যাক করছে, আর ভেরিয়েবল কোড এক্সিকিউশন হচ্ছে হ্যাকার কি করছে, ফিজিক্যালি প্রবেশ করছে কোম্পানির ভিতরে, দেন ভাইরাস এক্সিকিউট করছে। এই দুইটা। আর হচ্ছে গোল, উদ্দেশ্য কি ছিল হ্যাকারের, যে হ্যাক করে খুশি, হ্যাক বাই মি লেখে খুশি, আর অনেক হ্যাকার কমিউনিটি আছে দেখবেন হ্যাক বাই মি লেখে খুশি না, যার কোনো ইন্টেনশন আছে, আদার ইন্টেনশন আছে। সেটা এই তিনটার উপর বেস করে আমরা বলতে পারবো হাই লেভেলের একটা, লো লেভেলের একটা, তাই তো? ক্লাসটা বেশিক্ষণ দিতে পারবো না, তো আমি খুব একটা লং করবো না ক্লাসটা। অ্যাটাক ভেক্টর, এইগুলা সাইট আমরা অ্যাটাক করতে পারি। ক্লাউডটা, আমি ক্লাউড থ্রেট আর মোবাইল থ্রেট নিয়ে কথা বলবো, অন্যগুলো নিয়ে আজকে কথা বলে আপনাদের বিরক্ত বোধ করবো না। ক্লাউডের মধ্যে ক্লাউডটা, কারণ সবাই ক্লাউডে চলে যাচ্ছে, AWS, তাই মনে করতেছি যে আমি তো অ্যামাজনের ক্লাউড দিচ্ছি, ওটা সিকিউর না, ক্লাউডটা কনফিগার করতে সিকিউর। অ্যামাজন জাস্ট আমাকে একটা সার্ভারে দিচ্ছে, লিনাক্স মেশিনে দিচ্ছে, ক্লাউডে কনফিগারেশন আমরাই করতেছি। কনফিগারেশন আমাদের এখানে থাকে মোবাইল থ্রেট, মোবাইল একটা মেজর থ্রেট, কারণ কি মোবাইল সব জায়গায় নিয়ে যায়, অফিসেও নিয়ে যায়, শপিং মলে নিয়ে যায়, কফি শপে নিয়ে যায়, ঘুমায় বাসায় নিয়ে যায়, তাই না? মোবাইল সব জায়গায় নিয়ে যায়। শপিং মলে যে একটা ফ্রি ওয়াইফাই কানেক্ট হলাম, মোবাইল ইনফেক্টেড হলো, পরের দিন অফিসে যে আবার অফিসে নেটওয়ার্কে কানেক্ট হলাম, ওইটার থ্রুতে অফিসে নেটওয়ার্ক ইনফেক্টেড হলো। এই জন্য মোবাইল একটা মেজর থ্রেট। অন্যগুলো নিয়ে আমি অন্যদিন ক্লাসে কথা বলবো, যখন করবো এটা নিয়ে আমি ডিটেলস না বলি। থ্রেড ক্যাটাগরি, থ্রেডকে 3টা ভাগে ভাগ করবো। নেটওয়ার্কের থ্রেড, আপনার নেটওয়ার্কে একটা অ্যাটাক আসতে পারে। হোস্ট থ্রেড, আপনার যে মেশিনটা আছে, সার্ভার, মোবাইল অথবা ডেস্কটপ, ল্যাপটপ যেগুলো আছে সেগুলো কি বলি হোস্ট মেশিন। হোস্ট একটা থ্রেড হতে পারে, অথবা অ্যাপ্লিকেশন, ওই হোস্ট মেশিনে যেটা চালাচ্ছি, ব্রাউজার হতে পারে, অথবা কোনো মজিলা ফায়ারফক্স, মজিলা ফায়ারফক্স পাবে একটা জিনিস কি বলে VLC, এটা হতে পারে, অথবা আরো কি আছে, যদি সার্ভার সাইড হয় তাহলে হচ্ছে আপনার অ্যাপাচি, Nginx, মাইক্রোসফট IIS, এই টাইপের সার্ভার হতে পারে। ওকে, এইবার অ্যাপ্লিকেশন হতে পারে, ওইটার মধ্যে যেগুলো অ্যাপ্লিকেশন রান করতেছে PHP বা সেগুলো হতে পারে। সো হোয়াট ইজ হ্যাকিং? একজন বলেন তাড়াতাড়ি, হোয়াট ইজ হ্যাকিং? সিস্টেম কোনো কিছু হ্যাক করা, মানে আমার কোনো জিনিস তথ্য চুরি করে নিয়ে গেল, বা এই- চুরি করে বলতে, চুরি করা বলতে কি বুঝা? মানে সাইট থেকে কারেন্ট সিস্টেম অ্যাক্সেস করো, অ্যাক্সেস করো কোনো কিছু অ্যাক্সেস করা, উইদাউট অ্যাক্সেস করা পারমিশন। উইদাউট পারমিশন, বিষয়টা থাকতে উইদাউট পারমিশন। যদি আমি কারো কোনো ডাটা অ্যাক্সেস করি সেটা কি হবে? হ্যাকিং, তাই তো? ডিজিটাল। সো আসলে কি হ্যাকারটা না, কম্পিউটার যারা এক্সপার্ট তাদেরকে হ্যাকার বলা হয়। কম্পিউটার হার্ডওয়্যার সফটওয়্যারে খুবই এক্সপার্ট তাদেরকে আসলে মূলত হ্যাকার বলা হতো, বাট এখন জিনিসটা মিডিয়া অন্যভাবে নিয়ে গেছে, যে ক্রাইম হিসেবে নিয়ে গেছে। আসলে হ্যাকিং আসলে ক্রাইম না। ওকে, হ্যাকারের অনেকগুলো ক্লাস আছে, 8টা ক্লাসে একটা ভাগ করা যায়। ব্ল্যাক হ্যাকার, যারা খারাপ কাজ করে তাদেরকে ব্ল্যাক হ্যাকার বলা হয়। হোয়াইট হ্যাকার, ফিজিক্যাল হ্যাকার। ওকে, সেম ভালো কাজ করে। গ্রে হ্যাকার, হোয়াইট এবং ব্ল্যাক কালার যদি একসাথে মিক্স করেন গ্রে কালার হয়। ওকে, তার মানে কি হোয়াইট এবং ব্ল্যাক এর দুইটার বৈশিষ্ট্যের মধ্যে থাকবে, মাঝে মধ্যে ভালো কাজ করবে, মাঝে মধ্যে খারাপ কাজ করবে, তাদের স্বার্থের উপর নির্ভর করতেছে। সুইসাইড হ্যাকার নিজেকে প্রোটেক্ট করতে পারতেছে না। স্ক্রিপ্ট কিডি, বাংলাদেশে আমি বেশিরভাগ মানুষ স্ক্রিপ্ট কিডি মনে করি, কারণ ডেপথ নলেজ নাই। ওকে, টুলস ইউজ করতে পারে খুব ভালো করে, বাট ডিটেইলস যে কি টুলসের কারণে কতটুকু ক্ষতি হচ্ছে বা আমি আসলে কি করতেছি সেই জিনিসটাই বোঝা না, টুলস ইউজ করতে পারে তার শুধু। তারপর সে সাইবার টেররিজম ছড়াচ্ছি। স্টেট স্পন্সর হ্যাকার আগে বলছি, অ্যাক্টিভিস্ট আগে বলে আসছি, বুঝতেছি। হ্যাকিং এর ফেস, হ্যাকিং কে আপনি 5টা ক্যাটাগরিতে ভাগ করতে পারবেন। প্রথমে আমরা কি করব? ইনফরমেশন গ্যাদারিং করব। ইনফরমেশন গ্যাদারিং নিয়ে আরেক নাম ফুটপ্রিন্টিং বা রেকমেন্ডস। আমরা তারপরে কি করব? স্ক্যানিং করব, যে তার কোনো ভালনারেবিলিটি আছে কিনা, এটা স্ক্যানিং এর মাধ্যমে বাই করব। তারপরে আমরা হচ্ছে গেইনিং অ্যাক্সেস করব। 3 নাম্বার গেইনিং অ্যাক্সেস, যে স্ক্যানিং এর মাধ্যমে যে দুর্বলতা পাইছি সেটা থ্রুতে আমরা তার কম্পিউটারে প্রবেশ করার ট্রাই করব। তারপর হচ্ছে মেইনটেনেন্স অ্যাক্সেস। মেইনটেনেন্স অ্যাক্সেস হচ্ছে একটু জটিল কাজ, কারণ হচ্ছে আপনি কোনো না কোনো টুলস এর মাধ্যমে বা সামথিং এর মাধ্যমে, এক্সপ্লয়েটের মাধ্যমে একজন না একজনের সার্ভারে প্রবেশ করলেন।
করার পর সাথে একটা লিনাক্স সার্ভার প্রবেশ করলেন, আপনি এর আগে কোনোদিন লিনাক্স সার্ভার ইউজ করেন না, এখন ওই ইনফরমেশন কালেক্ট করবেন। ওকে, মেইনটেন্যান্স অ্যাক্সেস অনেকটা টাফ। তারপর হচ্ছে ক্লিয়ারিং ট্র্যাক, এই যে আমি এত কিছু করছি সেটা লগ থাকবে, এই লগগুলোকে ডিলিট করা হচ্ছে ক্লিয়ারিং ট্র্যাকের কাজ, যে আমাকে না যাতে ধরতে না পারে। ইনফরমেশন গ্যাদারিং বা প্রিন্টিং রেকগনাইজ দুই প্রকার, সেটা কি অ্যাক্টিভ ইনফরমেশন গ্যাদারিং, প্যাসিভ ইনফরমেশন গ্যাদারিং। অ্যাক্টিভ হচ্ছে আপনি যদি ডাইরেক্ট তার কাছ থেকে ইনফরমেশনগুলো কালেক্ট করেন, তার সার্ভারকে স্ক্যান করেন, তার আইপি কে স্ক্যান করেন, বা তাদের অফিসে প্রবেশ করে দেন সেই ইনফরমেশন দিলেন, সেটা প্যাসিভ। অন্য কারো মাধ্যমে দিলেন, থার্ড পার্টি। ওকে, এটা হচ্ছে প্যাসিভ। বাংলাদেশের লতে অ্যাক্টিভ ইনফরমেশন গ্যাদারিং ইলিগাল। ওকে, বাংলাদেশে কোনো ওয়েবসাইট স্ক্যান করেন না। স্ক্যানিং এর মধ্যে কাজ করবো, এটা হচ্ছে পোর্ট স্ক্যানিং করবো। পোর্ট বলতে সার্ভিস, যে তাদের সার্ভারে কি কি সার্ভিস চলছে, যে বেশিরভাগ ওয়েবসাইট চলে না, ওয়েবসাইট দুইটা পোর্টে রান করে, হয় এটা হচ্ছে HTTP, তাহলে একটি পোর্টে রান করবে, আর HTTPS 443 তে রান করবে। এরকম অনেকগুলো সার্ভিস আছে, DNS, SMTP, মেল ট্রান্সফারের জন্য। তো ওই সার্ভিসগুলো কি কি সেগুলো বের করবো, নেটওয়ার্ক স্ক্যান করবো, যে নেটওয়ার্কের মধ্যে কিভাবে সাজাইছে, যে কয়টা রাউটার আছে, কয়টা ডিভাইস আছে, সেগুলো প্রিন্টার আছে কিনা সেগুলো ফাইন্ড আউট করবো। ভালনারেবিলিটি স্ক্যান, যে ওই যে ডিভাইসগুলো আছে সেগুলোর মধ্যে কোনগুলা ভালনারেবল, দুর্বল কোনগুলা, সেগুলো ফাইন্ড আউট করা ট্রাই করব। গেইনিং অ্যাক্সেস, প্রবেশ করব কিভাবে, এগুলো একটা 5টা স্টেজ। প্রথম হচ্ছে পাসওয়ার্ড ক্র্যাক করা ট্রাই করব, যে কোনোভাবে পাসওয়ার্ডটা ব্রেক করা যায় কিনা সেটা ট্রাই করব। হয়তো বিভিন্ন অ্যাটাক আছে, ব্রুট ফোর্স, ডিকশনারি, নেমটো টেবিল অ্যাটাক, পাসওয়ার্ড ব্রেক করা ট্রাই করব। তারপর হচ্ছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, ফোন কল করে বলবো যে ভাই পাসওয়ার্ডটা বলে দেন, ফেসবুকে ঢুকবো। হ্যাঁ, দিবে দিবে না, বিশ্বাস না? আর কি বলো, ফেসবুক তো টাকা পয়সা নাই, বিকাশে টাকা আছে তাই দিয়ে দেন, দিয়ে দেন না, বিকাশের পিন, ফোন করলে পিন দিয়ে দেন, ঠিক আছে? একটু ভালো করে কথা বলতে দেখবেন, মাস দিয়ে দিবে। যে ব্যক্তি ফোন করে শিক্ষিত না, ঠিক আছে, এই সেম কাজ যদি একটা শিক্ষিত ব্যক্তি যে কল সেন্টারে 10-12 বছর চাকরি করছে, খুব এক্সপিরিয়েন্স কথা বলার মধ্যে, ওই ব্যক্তি বলতো আপনি কনভিন্স হতে বাধ্য। ওকে, তারপরে আসি ডাম্পস্টার, শোল্ডার সার্ফিং। শোল্ডার সার্ফিং কি জিনিস? সাপোজ আমরা অফিসে একটা জিনিস হয়, একটা এমপ্লয়ি আর কাছাকাছি বসে থাকে, কি টাইপ করছি, টানি পাতলে এরকম করে দেখলে দেখা যায়, ঠিক আছে? ক্লাসরুমে বসছি, এরকম করলে দেখা যায় যে কি টাইপ করতেছি, কি পাসওয়ার্ডটা লিখলো। যে কোনো জায়গায় দেখবেন পিছে দাঁড়াইছেন, সামনে থেকে কি টাইপ করতেছে দেখে দিলেন, সেটা হচ্ছে শোল্ডার সার্ফিং এর মধ্যে পড়তেছে ডাম্পস্টার টাইপিং। অফিসে অনেক সময় স্টিকি নোট অনেক ইম্পর্টেন্ট জিনিস লিখে রাখি, তাই না? একটা কাগজে কোনো ইম্পর্টেন্ট পাসওয়ার্ড লিখে রাখছি, দিন শেষে কি করি, কাগজ ডাস্টবিনে ফেলে দিই, ডাস্টবিন বাইরে ডাস্টবিনে ফেলে দেয়। ওকে, হ্যাকার কি করলো, ডাস্টবিন থেকে ওই কাগজ পড়ে সব ইনফরমেশন নিয়ে নিল। দেখি পসিবল, অবশ্যই পসিবল। যে কোনো অর্গানাইজেশন আশেপাশে যান, দেখবেন ডাস্টবিনের মধ্যে অনেক ইম্পর্টেন্ট কাগজ পড়ে রয়েছে। আপনার বাসায় যেয়ে ডাস্টবিন খুলে কিছু এনে পাবেন, যে কোনো এটিএম বুথে যান, দেখবেন ছোট ছোট চিরকুট ফালাই গেছে, কত টাকা ট্রানজাকশন করছে, সবগুলো নিয়ে আসেন, প্রতি মাসে জোগাড় করতে থাকেন, দেখবেন প্রোফাইলিং করতে পারবে যে আপনার এলাকায় কোন ব্যক্তি কত তারিখে কত টাকা তুলছে, এটা প্রোফাইলিং করতে হবে। ফোন করবেন তারপরে যে ভাই এত তারিখে টাকা তুলছেন, তা আমি ব্যাংক থেকে বলতেছি, ও ব্যক্তি তো অবাক, কিন্তু ঠিকই তো বলছে, এত তারিখে টাকা বলছে, অবশ্যই ব্যক্তি লেজি। ওকে, সো ডাম্পস্টার ড্রাইভিং খুবই ডেঞ্জারাস একটা বিষয়। এর জন্য একটা অফিসে এগুলোতে কি করা হয়, পেপার শেড ইউজ করা হয়, যে পেপার কেটে ফেলাই দেয়, যারা খুব সিকিউর। ওকে, কোনো ইনফরমেশন যাতে না ভুলা যায়। আপনার একবার ট্রাই করেন, বাসায় যে কাগজগুলো ফালাই দিচ্ছেন, আর ফটোকপি করতে গেছেন, ভোটার আইডি কার্ড ভালো প্রিন্ট আসে নাই, ওই যে ভালো প্রিন্ট হয় না যে কাগজটা নিয়েও আসেন না, ওই সে দোকানে ফালাই রেখে আসছে, ওই ফটোকপি মেশিনের দোকানে ফালাই রেখে আসছে, ঠিক আছে? পরে একজন গেল, ওই মুড়ি করে দেয়, ঝালমুড়ি দেখছি, যতগুলা কাগজ দিচ্ছে সবগুলোই হচ্ছে ভোটার আইডি কার্ডের ফটোকপি। তারপর হচ্ছে এক্সপ্লয়েট দ্য ভালনারেবিলিটি, লাস্টে ওই ভালনারেবিলিটি যেটা পাইছি সেটাকে এক্সপ্লয়েট করবে। এটা লাস্টে কেন দিছি, কারণ ভালনারেবিলিটি এক্সপ্লয়েট করা হচ্ছে খুবই এক্সপেন্সিভ একটা জিনিস, ঠিক আছে? যে বললাম এক্সপ্লয়েটের দাম বেশি, মানে কমন এক্সপ্লয়েটগুলো ফ্রিতেই পাবো, যেগুলো নতুন এক্সপ্লয়েট হবে ফ্রিতে পাবো না। মেইনটেনেন্স অ্যাক্সেস, এটা নিয়ে আমি কথা বলবো না। ক্লিয়ারিং ট্র্যাক নিয়ে কথা বলবো না। হোয়াট ইজ ফিজিক্যাল হ্যাকিং, এখন বললাম হোয়াট ইজ ফিজিক্যাল হ্যাকিং। আজকে আমি আসলে এগুলো নিয়ে বেশি কথা বলতে হচ্ছি না। ওকে, আচ্ছা, যেহেতু মনে হয় একদম ইন্ট্রোডাকশন ক্লাস, মানে বলছে 1 ঘন্টা সামথিং নিয়ে ছেড়ে দিতে, এর জন্য একটু তাড়াতাড়ি যাচ্ছি। ওকে, নেক্সট ক্লাস থেকে আমাদের একদম অরিজিনাল ক্লাস স্টার্ট হবে। ওকে, তো বলেন ফিজিক্যাল হ্যাকিং কি জিনিস?
কেমন আসতেছে না, এটা বলছে উইদাউট পারমিশন, এবার কি করবো? পারমিশন নিয়ে হ্যাকিংটাই করবো, কিন্তু পারমিশন নিয়ে, কোম্পানির পারমিশন নিয়ে, ডিজিটাল হ্যাকিং ফিজিক্যাল হ্যাকিং নিয়ে, আমি পারমিশনটা নিয়ে হ্যাকিং করতেছি। ওকে, যেমন আমাদের নিয়ে কাজ করে। তো স্কিল, কি কি স্কিল থাকতে হবে? দুটো স্কিল থাকতে হবে, টেকনিক্যাল স্কিল আর নন টেকনিক্যাল স্কিল। টেকনিক্যাল স্কিলের মধ্যে অ্যাবিলিটি টু লার্ন, টেকনিক্যাল স্কিলের মধ্যে হচ্ছে মেজর অপারেটিং সিস্টেমের উপরে ধারণা থাকতে হবে, লাইক উইন্ডোজ, লিনাক্স, ম্যাকে থাকলে হবে, না থাকলে হবে, বাট উইন্ডোজ, লিনাক্স, ইউনিক্সে থাকাটা বেটার। ইউনিক্স আর লিনাক্স প্রায় সিমিলার, সো ডোন্ট ওয়ারি। নেটওয়ার্কে একটা ভালো কনসেপ্ট থাকা জরুরি। ওকে, কারণ হ্যাক করতেছি নেটওয়ার্কের মধ্যে টাইপ এড্রেস, সাবনেট মাস্ক বা সাবনেট, যেগুলো এগুলো না বুঝি কাকে হ্যাক করতেছি, কোন সাবনেটে হ্যাক করতেছি, টাফ হয়ে যায়। ওকে, কম্পিউটার অবশ্যই এক্সপার্ট হতে হবে, কম্পিউটারের হার্ডওয়্যার সফটওয়্যার সম্বন্ধে জানা থাকা দরকার। সিকিউরিটি এরিয়ার উপরে একটু নলেজ থাকা দরকার, যে ইন্ডাস্ট্রিতে রাইট নাও কি চলতেছে। ওকে, এগুলো কি ফেসবুকে পাবেন না, টুইটারে অ্যাক্টিভ থাকা ট্রাই করবেন। ওকে, সাইবার সিকিউরিটি চলে আসছে না, টুইটারে যত সময় নষ্ট করা টুইটারে করবেন। অ্যাবিলিটি টু লার্ন, নন টেকনিক্যালের মধ্যে সবসময় শিখতে থাকতে হবে। সাইবার সিকিউরিটিতে আসলে বলতে পারবেন না যে আমার শিখে শেষ, অন্যগুলো টেকনিক্যাল কোর্সে বলতে পারবেন যে আমাদের কোর্স শেষ, সাইবার সিকিউরিটি কোর্সে বলতে পারবেন না যে শেষ। ওকে, নতুন টেকনোলজি আসতেছে, নতুন ধরনের হ্যাকিং আসতেছে, নতুন ট্রিক্স আসতেছে, ওগুলা শিখতে হবে, দেন ওগুলা সিকিউরিটি প্রোভাইড করতে হবে। স্ট্রং আর্কিটেক্ট, একটা ভালো আর্কিটেক্ট থাকা দরকার। অর্গানাইজেশন সিকিউরিটি পলিসি সম্বন্ধে ধারণা থাকা দরকার, যে সাপোজ আপনি এই অর্গানাইজেশনে কাজ করেন, এদের সিকিউরিটি দেওয়ার জন্য স্ক্যানিং ট্রেনিং করলেন, বাট দেখলেন কোম্পানি ক্ষতি এগুলো আপনি ভালো করতে যায় নিজের এই দোষ নিয়ে আসলেন। তারপর হচ্ছে লোকাল স্ট্যান্ডার্ড ল, যেই কান্ট্রিতে আছেন ওই কান্ট্রিতে সাইবার সিকিউরিটি লটা কি সেটা জানা থাকা দরকার। ডিফেন্স ইন ডেপথ, আপনি এই যে আমরা আসলে প্রোটেক্ট করতেছি কি, ডাটা প্রোটেক্ট করতেছি না, দিন শেষে কিন্তু আসলে প্রোটেক্ট করতেছি ডাটা। সো এটা সাজাবো কিভাবে, সবার মাঝখানে রাখবো ডাটাটা কোনো অ্যাপ্লিকেশনের মাধ্যমে সার্ভ হচ্ছে, হয়তো পিএসপি সার্ভার, মাইএসকিউএল সার্ভার বা কোনো একটা সার্ভারের মাধ্যমে সার্ভ হচ্ছে। ওই অ্যাপ্লিকেশনটা তার উপরে থাকবে, ওই অ্যাপ্লিকেশনটা কি করবে, কোনো না কোনো সার্ভারে রান করবে, সার্ভারটা কোনো না কোনো নেটওয়ার্কের মধ্যে থাকবে। এবং এই যে পুরো সিস্টেমটা আছে, আমরা কি মাঠের মাঝখানে সেট আপ করবো না, একটা রুমের ভিতরে সেট আপ করবো, রুমের মধ্যে দরজা লাগাবো, দরজার মধ্যে লক রাখবো, লকের মধ্যে আমরা কি করবো, অ্যাড করবো হচ্ছে এই ফিজিক্যাল সিকিউরিটি, হচ্ছে এই চারিপাশে যে এটা দিচ্ছি পলিসি, যে ওই রুমের মধ্যে কে কে প্রবেশ করতে পারবে, কে কে পারবে না, একমাত্র সার্ভার অ্যাডমিনই ওই রুমে প্রবেশ করতে পারবে, যে কেউ যাতে প্রবেশ না করতে পারে। এটাকে আমরা কি বলবো, ডিফেন্স ইন ডেপথ, ডিআইডি মডেল। এটা আরো ডিটেইলস আমরা কথা বলবো। ফিজিক্যাল সিকিউরিটি, বাংলাদেশে কেন ফিজিক্যাল সিকিউরিটি নিয়ে কথা বলা হয় না, বাট ফিজিক্যাল সিকিউরিটি কিন্তু একটা মেজর থ্রেট। ওকে, যে কোনো ভাবে আপনার কম্পিউটারে প্রবেশ করে গেল, যেন আপনার কম্পিউটার অনেক ক্ষতি তারা করতে পারে। দেখবেন আমরা কারণ ফিজিক্যাল সিকিউরিটি থ্রেট বলতেছি এই কারণে, আপনার অফিসে যে তালাটা ইউজ করতেছেন ট্রেডিশনাল তালা, তাই না, লক স্মিথ রে নিয়ে আসলেন, সে উইদাউট আওয়াজ করে খুলে ফেলেছে। ঠিক আছে, এই সেম টেকনিক হ্যাকার শিখলো, রাত্রেবেলা এসে অফিস খুলে অফিসের সার্ভারের মধ্যে ভাইরাস এক্সিকিউট করে দিয়ে চলে গেলো, যে আর্বিট্রারি কোড এক্সিকিউশন হ্যাকার সার্ভারে প্রবেশ করছে। ওকে, করতে পসিবল। দুই ধরনের টিম থাকে হ্যাকিং এর মধ্যে, রেড টিম, ব্লু টিম। আমরা মূলত এই সিএইচ যারা করবো তারা হচ্ছে রেড টিমের মধ্যে করবো, আমরা অ্যাটাকিংটা করবো। আর যারা প্রোটেক্ট করতেছে তাদেরকে বলা হয় ব্লু টিম, এই অ্যাটাকটাকে প্রিভেন্ট করবে বা ফিক্স করবে তাদেরকে ব্লু টিম বলা হয়। যারা রেড টিম এবং ব্লু টিম দুটাই পারে তাদেরকে বলা হয় রিসেন্টলি পার্পল টিম। ওকে, যারা অ্যাটাকিং এবং ডিফেন্সিং দুটাই পারে তারা হচ্ছে পার্পল। কারণ রেড কালার ব্লু কালার মিক্স করলে পার্পল কালার। পেনিট্রেশন টেস্টিং তিন প্রকার, ব্ল্যাক বক্স, হোয়াইট বক্স, গ্রে বক্স। ব্ল্যাক বক্স আপনাকে কোনো ইনফরমেশন দিবে না, জাস্ট টাইপ অ্যাড্রেস দিবে, বলবে আপনি হ্যাক করেন। হোয়াইট বক্সের মধ্যে কোম্পানি অনেক বেশি ইনফরমেশন দিয়ে দিবে, যে আমাদের এই সার্ভার আছে, এই সার্ভারগুলো এই কনফিগারেশন আছে, এই সার্ভিস রান করতেছি, এখন টেস্ট করেন। এটা হচ্ছে হোয়াইট বক্সের মধ্যে। গ্রে বক্সের মিডিয়ামে রাখবে, কিছু বলবে না, এই টাইপের। আবার হোয়াইট বক্সের মধ্যে অনেক সময় কোড অডিটিং, কোডটা অডিট করতে হয়, যে আপনাকে সোর্স কোড দিয়ে দিবে, সোর্স কোডও বলবেন। তারা কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করেন। আমরা চলেন দেখি আমাদের ওইটা ইনপুটটা হয় না, কেন হয় না, কেন এরর শো করছে, এররটা কেন করছে, সেম এরর। চলো আমরা আবার ঠিক করি, এটা হচ্ছে আবার যাবো এই লোকেশনে, অলরেডি সেট আপ করে রাখছি। সো তাহলে কোনো কোশ্চেন আছে? অনেক তাড়াতাড়ি গেছি,
এই সেম জিনিস আমরা বলবো, ঠিক আছে? বাট ক্লাস ক্লাসে আপনাদের কাজ কি? ভার্চুয়াল বক্স বাসায় যে ভার্চুয়াল বক্স নিয়ে কাটা, ভার্চুয়াল বক্স কি হবে? ভার্চুয়াল বক্স থেকে আমরা কালি থেকে নামাবো না এর উইন্ডোজে নাও, না উইন্ডোজে তো নামাবো মানে কালি ওয়েবসাইট থেকে নামাবো না ভার্চুয়াল বক্সের ওয়েবসাইট থেকে নাও, ভার্চুয়াল বক্সের ওয়েবসাইট থেকে নাও। কালিতে দুই ধরনের জিনিস নাও কালি ওয়েবসাইট থেকে, একটা কি কালির মেন আইএসও লাইভ আইএসওটা, আর একটা কি ভার্চুয়াল বক্সের ওবিএ ভার্চুয়াল মেশিন বক্সটা, দুই ধরনের বক্স নাও। ওকে, এখন যেটা সেটআপ করতে সেটা হচ্ছে ওবিএ বক্সটা, এটা জাস্ট ইম্পোর্ট নিয়ে নিচ্ছে। দুটোর কি স্যার একই কাজ না ওবিএ কাজ আলাদা? ওবিএটা বাই ডিফল্ট সেটআপ করা, ওকে, ওই অফেন্সিভ কোম্পানি সেটআপ করে দিয়েছে, আর আইএসওটা হচ্ছে আমরা নিজেরা সেটআপ করব। ওকে, এই দুটো নিয়ে কাটবেন। চলো আমরা কোর্সের আউটলাইনটা, এই মুহূর্তে কোর্সের আউটলাইনটা দেখি, আমাদের কোর্সের আউটলাইনটা ওকে আসলে করব। এটা অবশ্যই একটু এই কোর্স আউটলাইন না, এটা মেন মডিফাই। এটা হচ্ছে আমাদের কোর্স আউটলাইন। আমরা এখানে 20টা মডিউল দেখব। প্রথম হচ্ছে আমাদের দেখতে পাচ্ছি তো ইন্ট্রোডাকশন ফিজিক্যাল কি, এর আজকের ক্লাস যেটা ছিল ওটা আমি এই ক্লাসটা আবারও নিব, মাঝখানে দুইটা ক্লাস অ্যাড করব। সেটা কি, এই সেকেন্ড ক্লাসের আগে আমরা দুইটা জিনিস এক্সট্রা করব। সেটা হচ্ছে আমরা যে লিনাক্সটাকে ডাউনলোড, অনেকে লিনাক্স করে আসি না, সো লিনাক্সের জন্য আমরা একটা ক্লাস করব, যেটা আমরা লিনাক্সটা শেখার ট্রাই করব। একটা অথবা দুইটা ক্লাস যদি আমাদের লাগে, আমরা দুইটা ক্লাস লিনাক্সে করব, যে কালে লিনাক্সে কিভাবে ইউজ করবো এই জিনিসটা আমরা শেখার ট্রাই করব। সেকেন্ড একটা ক্লাস করব হচ্ছে অনেকেই নেটওয়ার্কিং করে আসে না, আমরা এক ক্লাসে একটু নেটওয়ার্কিংটা যতটুকু দেওয়ার দরকার বেসিক নেটওয়ার্কিংটা বোঝার ট্রাই করব। ওকে, এই দুইটা ক্লাস আমরা এক্সট্রা নেব। তারপরে হয়ে যাবে আমরা কি আসবো ফুটপ্রিন্টিং সেকেন্ড ক্লাস, এটা আমাদের ইসের মধ্যে আসতেছে। এটা ভেন্ডরের দেখবেন ইসি কাউন্সিলের সেমটাই দিয়ে আছে, ওদের এরকম 20টা মডিউল আছে। আমরা পুরো কোর্সের মধ্যে এই 20টা মডিউল কমপ্লিট করব। আমি এটার ভিতরে আরো ডিটেইলসে লিখছি, এটা আমি আপনাদেরকে প্রোভাইড করব। কেন জানি এটা কি হবে বলছি, আমার মনে হয় স্পেসটা না, এটা আমি বলতেছি সমস্যা নাই, আমি এটা বাদ দিই। তো আমি ইনপুট করা আছে, আমার নেক্সট ক্লাসে এই ডিটেইলসে দেখব। আর ওটা নিয়ে আমি পরে আসছি। তারপর হচ্ছে থার্ড ক্লাসে কি করব, স্ক্যানিং করব। ফোর্থ ক্লাসে ইমোশন করব। সিক্স ক্লাসে আমরা ভালনারেবিলিটি নিয়ে অ্যানালাইজ করব, কারণ স্ক্যানিং এর পরে মনে আছে যে ভালনারেবিলিটি অপশনটা চলে আসে। এবং সিক্স ক্লাসে আমরা মাস্টার ক্লাস না 6 মডিউলের মধ্যে সিস্টেম হ্যাকিং নিয়ে বলা হয়েছে। সিস্টেম হ্যাকিং এর মধ্যে আমরা দুই ধরনের সিস্টেম হ্যাক করব, একটা হচ্ছে লিনাক্স সার্ভার হ্যাক করব, তারপর হচ্ছে উইন্ডোজে কিভাবে আমরা মেলওয়্যার ডিপ্লয় করতে পারি বা উইন্ডোজগুলোকে হ্যাক করতে পারি সেটা আমরা দেখব। তারপর হচ্ছে আমাদের মেলওয়্যার থ্রেড। মেলওয়্যার থ্রেডটা সিস্টেম হ্যাকিংটা আমি একসাথেই করব, কারণ মেলওয়্যার জেনারেট করা সিস্টেম হ্যাকিং যদি মেলওয়্যার ডিপ্লয় করা সেটা একই রকম হবে। এই মেলওয়্যার থ্রেডের মধ্যে তারা থিওরিটিক্যাল নিয়ে বেশি কথা কনসেপ্ট করছে, বাট আমরা মেলওয়্যার জেনারেটটাও শিখব। ওকে, আমরা যদি মেলওয়্যার বানাইতে পারি অবশ্যই মেলওয়্যারগুলো শিখতে হবে। মেলওয়্যার অ্যানালাইজ নেওয়া হবে না স্যার, মেলওয়্যার অ্যানালাইজটা মূলত হচ্ছে আপনার ফরেনসিকের পার্ট। হ্যাঁ, মেলওয়্যার থ্রেড নিয়ে কথা বলবো, মেলওয়্যার ক্রিয়েট করব এবং ওই মেলওয়্যারটা আপনার কম্পিউটারে কি থ্রেড নিয়ে আসতে পারে, সেগুলো আমরা কি কি ক্ষতি করতে পারি সেগুলো বানায় দেখব। ওকে, তারপর হচ্ছে স্নিফিং করব। স্নিফিংটা হচ্ছে এটা হ্যাকিং এর সিস্টেম হ্যাকিং এর পরের স্টেপ। সাপোজ আপনার নেটওয়ার্কে প্রবেশ করছি, প্রবেশ করার পর কি করব, নেটওয়ার্কের অন্য জন্য যে ডিভাইসগুলো আছে সেগুলো কিভাবে কমিউনিকেশন করে, নেটওয়ার্কে যে ওয়্যারের মাধ্যমে ডাটা ট্রান্সফার করতেছি এই প্যাকেটগুলো কিভাবে যাচ্ছে, এগুলো আমরা পড়ার স্নিফিং করার ট্রাই করব। তারপর হচ্ছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিংটা দেখব, যে এখানে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং অথবা ভিশনটা দেখা হয় না, যে ফোন কল করে ভয়েস ম্যানিপুলেশন যেটা করে সেটা আমরা করবো না, বাট আমরা যে বিভিন্ন ফিশিং লিঙ্ক কিভাবে জেনারেট করতে পারি বা এটা কিভাবে আসলে জেনারেট করে তারা, এই জিনিসগুলো আমরা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এ দেখবো। ডিডোস অ্যাটাক আমরা ডোস অ্যাটাকটা দেখবো, অথবা ডিডোস অ্যাটাক দুটোই আমরা দেখবো, যে কনসেপ্ট এবং কিভাবে আমরা ক্রিয়েট করতে পারি এবং কিভাবে প্রিভেন্ট করতে পারি, প্রিভেন্ট নিয়েও কথা বলবো। বাট এই কোর্সে কিন্তু কোনো কনসেপ্টের মধ্যে প্রিভেন্ট না, কি বলবো
কোশ্চেন ও আচ্ছা কোশ্চেন নাই আচ্ছা আর আছে কোশ্চেন এই কোর্সের মধ্যে এই কনসেপ্টের মধ্যে কিন্তু প্রিভেন্ট নাই কারণ কি অফেন্সিভ কোর্স আপনি অ্যাটাক করতেছেন রেড টিমের কাজ হচ্ছে অ্যাটাক করা ওকে ওকে আমরা হচ্ছে তারপরে যাব হচ্ছে সেশন হাইজ্যাকিংটা আমরা দেখব ছোট করলে ভালো হয় না সেশন হাইজ্যাকিং এর মধ্যে আমরা দেখব হচ্ছে ওই যে কুকিজটা নিয়ে নেয় যেভাবে এক্সএসএস অ্যাটাকের মাধ্যমে কিভাবে আমাদের কুকিজটা নিয়ে নিতেছে এটা কিন্তু খুব একটা মেজর থ্রেট সাপোজ আপনি একটা ওয়েবসাইটে ভিজিট করলেন আমরা যে ফেসবুকে লগইন করি না একবার লগইন করি টু ফ্যাক্টর অথেন্টিকেশন যাইতেছে দিয়ে দেখে একবার ব্রাউজার লগইন করি পরে কি করতে হয় না টু ফ্যাক্টর করতে হচ্ছে না পাসওয়ার্ডটা দিই না সেভ করে রাখি ব্রাউজার তাই না এই ব্রাউজারের মধ্যে কোথায় সেভ করা থাকে কুকিজ এই কুকিজটা কোনো যদি হ্যাকার নিতে পারে নিয়ে তার ব্রাউজারে কুকিজের মধ্যে অ্যাড করে আপনার ব্রাউজার তার ব্রাউজার সেম ব্রাউজার এখন সেও ফেসবুকে ঢুকে যেতে পারবে উইদাউট পাসওয়ার্ড উইদাউট টু ফ্যাক্টর অথেন্টিকেশন ওকে সো এই জিনিসটা আমরা দেখবো কুকিজটা কিভাবে হয় তারপর হচ্ছে ইভলিউশন আইডিএস ফায়ারওয়াল হানিপট ডিপ্লয় এটা দেখবো যে কিভাবে আমরা হানিপট ডিপ্লয় করতে পারি হানিপট ডিপ্লয়টা হচ্ছে হ্যাকারদের ধরার জন্য হয় এটা একটু মোটামুটি ডিফেন্সিং পার্টের মধ্যে আছে তারপর হচ্ছে আইডিএস কিভাবে কাজ করে ফায়ারওয়াল কিভাবে কাজ করে এই জিনিসগুলো আমরা দেখবো তারপর হচ্ছে ওয়েব সার্ভারগুলো আমরা দেখবো যে কিভাবে হ্যাক করা যায় ওয়েব অ্যাপ্লিকেশন হ্যাক সার্ভার বাগ বাউন্ডারি নিয়ে কথা বলছিলাম ওকে বাগ ওয়েব যারা বাগ বাউন্ডারি করে তারা শুধু ওয়েব অ্যাপ্লিকেশন হ্যাকিং নিয়ে দেখে ওকে ওয়েব সার্ভারটা কিছুটা দেখে এটাই বলছিলাম সফটওয়্যারটা আর ওয়েবসাইট সফটওয়্যারটা আমরা সিস্টেম হ্যাকিং এর মধ্যে দেখব ওকে সিস্টেম হ্যাকিং এর মধ্যে বাট বাগ বাউন্ডারি এটা পুরোটা তাদের কনসেপ্ট হচ্ছে ওয়েব সার্ভার এবং ওয়েব অ্যাপ্লিকেশন যদি কেউ বাগ বাউন্ডারি নিয়ে কাজ করতে চান 20টা মডিউলের মধ্যে 20টা মডিউল কিন্তু হিউজ বড় একটা মডিউল ওকে আপনি যখন কাজ করবেন প্রফেশনালি আপনি যে কোনো একটা মডিউল নিয়ে কাজ করবেন ওকে আপনি একটা মডিউল মানে 6-7 মাস 1 বছর করে শেষ করতে পারবেন ঠিক আছে হিউজ বড় বাট এই যে এতগুলো 20টা পড়াচ্ছে কিসের জন্য এই এটা সিএসটা হচ্ছে ইন্টারমিডিয়েট কোর্স এই কোর্স করার পর আপনি অ্যাডভান্স যখন যাবেন তখন আপনি স্পেসিফিক একটা মডিউল নিয়ে কাজ করবেন বুঝছেন কনসেপ্টটা বাট আমরা 20টাই করব 20টা সবকিছু শিখবো তারপর আমার কাছে যেটা ভালো লাগে সেটা নিয়ে যারা বাগ বাউন্ডারি করতে হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন ওয়েব সেশন হাইজ্যাকিং ওয়েব অ্যাপ্লিকেশন তারপর হচ্ছে ওয়েব সার্ভার এসকিউএল ইনজেকশন এগুলো হচ্ছে আমাদের বাগ বাউন্ডারি মানে ওয়েব রিলেটেড জিনিসগুলো এগুলো বাগ বাউন্ডারিতে বেশি হয় তারপর হচ্ছে আমার ওয়্যারলেস নেটওয়ার্ক এটা ওয়্যারলেসের মধ্যে আমি বেশি ফোকাস করে হচ্ছে ওয়াইফাই বাট ইদানিং ব্লুটুথ খুব ইন্টারেস্টিং কারণ হলো যে ব্লুটুথ যেমন ইয়ারফোন তারপর হচ্ছে ওয়াচ ইউজ করি না এটার মধ্যে যদি কন্ট্যাক্ট নাম্বার শেয়ার হয় সো ওইটা যদি কোনো মধ্যে নিতে পারে আপনি ওই মোবাইলে কন্ট্যাক্ট নাম্বারটা চুজ দিতে পারবেন ওকে আর পেয়ারিং এ জাস্ট ক্লিক করলে পেয়ার হয়ে গেছে এটা তো ব্লুটুথে অনেক ভলাটিলিটি আছে একটু ঘাটাঘাটি করে দেখবেন ওয়াইফাই হ্যাকিং আছে ব্লুটুথে এবং বেশি ইন্টারেস্টিং আর আমাদের মেইন ফোকাস থাকবে ওয়াইফাই এর মধ্যে বাট আমরা ব্লুটুথটাও সাথে সাথে দেখব বাট এই জায়গায় হচ্ছে ওয়্যারলেস নেটওয়ার্ক হ্যাক বলতে যত প্রকার ওয়্যারলেস রেডিও ফ্রিকোয়েন্সি আছে সব ওকে মোবাইলের যে কমিউনিকেশন এমসি কমিউনিকেশন হচ্ছে বা আরো যে ওয়াকি টকি সবগুলো আছে বাট আমি সবগুলো কভার করতে পারি না আমি ধারণা দিয়ে দিব ওকে তারপর হচ্ছে আমাদের মোবাইল প্ল্যাটফর্মের মধ্যে দুইটা আছে একটা হচ্ছে iOS অ্যান্ড্রয়েড বাট আমাদের মেইন ফোকাস থাকবে অ্যান্ড্রয়েড এর মধ্যে ওকে আর পুরো ল্যাপটপ করব সবকিছু অ্যান্ড্রয়েডে iOS টা আমি করব না ওকে iOS যদি কি করতে চান পার্সোনাল দায়িত্ব করে নিতে পারেন কারণ iOS টা অনেক ঝামেলা সেটআপ করা ল্যাব সেটআপ করা অনেক ঝামেলা তারপর হচ্ছে IoT হ্যাকিংটা এটা IoT ডিভাইসের মধ্যে সবচেয়ে সুলভ IoT ডিভাইস হচ্ছে রাউটার ওকে আমরা রাউটারটা বেশি দেখব আর তারপর আমি আইপি ক্যামেরাটা দেখাই দিব ওকে আর আপনারা হয়তো আইপি ক্যামেরাটা প্র্যাকটিস করতে পারবেন না আইওটি হ্যাকিং এ একটা মেইন কনসেপ্ট হচ্ছে আপনার হার্ডওয়্যার থাকতে হবে উইদাউট হার্ডওয়্যারে আপনি আইওটি করতে পারবেন না আইওটি দুই প্রকার হ্যাকিং আছে একটা সফটওয়্যার বেস হার্ডওয়্যার বেস সফটওয়্যার বেসে কিছু লিমিটেশন আছে কয়েকটা যেগুলো হচ্ছে যেগুলো সফটওয়্যারগুলো অনলাইনে পাবেন আইওটি ফার্মওয়্যারগুলো সেগুলো হ্যাক করতে পারবেন আর যদি না পান হার্ডওয়্যার থেকে নিতে হবে সো হার্ডওয়্যারটা থাকাটা ম্যান্ডেটরি ক্লাউড কম্পিউটিং এটা পুরোটাই থিওরিটিক্যাল ওকে আমরা তারপরে ক্লাউড কম্পিউটিং নিয়ে পড়াশোনা করব বাট আমি এই ক্রিপ্টোগ্রাফিতে বেশি ওকে ক্রিপ্টোগ্রাফিটা আমাদের একটু জানা দরকার ক্রিপ্টোগ্রাফিটা ওদের থিওরিটিক্যালি মানে আমরা একটু ক্রিপ্টোগ্রাফি বিভিন্ন অ্যালগরিদম বানানো এবং আমরা কিভাবে ইমপ্লিমেন্টেশন করতেছে এবং কিভাবে ব্রেক করতে পারি এই জিনিসগুলো আমরা ক্রিপ্টোগ্রাফির মধ্যে দেখে নেব এই হচ্ছে আমাদের 20টা মডিউল স্যার বিটকয়েন কি মানে করা যায় হ্যাক করা যায় না বিটকয়েন ক্রিপ্টোগ্রাফির মধ্যে পড়ে না এটা হচ্ছে আপনার হচ্ছে ক্রিপ্টোকারেন্সি ওকে
ক্রিপ্টোকারেন্সি আর ক্রিপ্টোগ্রাফির মধ্যে অনেক ডিফারেন্স আছে। হ্যাঁ, প্রায় সিমিলার বাট কিছুটা ডিফারেন্ট। আর যে আপনার ডিসেন্ট্রালাইজড নেটওয়ার্ক হ্যাক হয় না, কারণ ওইটাতে যে প্রকার কম্পিটিশন তৈরি হচ্ছে, আমাদের ওই সেম প্রকার কম্পিটিশন করতে হলে মানে থিওরিটিক্যালি হ্যাক করা পসিবল না। কারণ ধরেন সাপোজ ওইখানে 1 পেটাবাইটের হ্যাশ তৈরি হয় পার মিনিটে, ঠিক আছে? তো আপনার 1 পেটাবাইট যদি, পেটাবাইট বুঝতেছেন, 1000 গিগাবাইট 1 পেটাবাইট। সো ওটা 1 মিনিটে 1 পেটাবাইট তৈরি করতেছে। সো আপনাকে ওইটা যদি ব্রেক করতে চান, তার চেয়ে 2 গুণ বা 3 গুণ হ্যাশ জেনারেট করতে হবে, তাহলে হ্যাক করতে হবে। কোয়ান্টাম নেটওয়ার্ক, কোয়ান্টাম কম্পিউটারে হয়তো বা করা যেতে পারে, অনেকে বলছে যে করা পসিবল, বাট ইটস লাইক মেথ, ঠিক আছে? অনেক কিছু আশা জায়গায় আসলে আশার কোনো কিছু না, ঠিক আছে? আমি দেখছি যে উইন্ডোজ সারা বছরই খুব আশা জায়গায় আসলে কিছু না, উইন্ডোজ 11 আশা জায়গায় বাট কিছু না, সাইবার পান অনেক আশা জায়গায় আছে বাট কিছুই না, ঠিক আছে? আমি পার্সোনালি বলতে পারি আমি প্রচুর পরিমাণে গেম খেলি আর হচ্ছে এনিমি টাইপের যে কার্টুন আছে, এনিমি কার্টুন আগে দেখতাম না, ইদানিং দেখা হয় না, এনিমি দেখা হয় আর হচ্ছে গেম খারাপ সময়। তো বুঝতে পারছেন আমরা কি করব? আপনার ইন্ট্রোডাকশন ক্লাস, আমি খুব একটা প্রিপেয়ার্ড ছিলাম না, খুবই টায়ার্ড, সারাদিন ঘোরাফেরা করতেছি, বেড়াতে গেছিলাম প্রথমে হার্ট ফাউন্ডেশনে, তারপরে জায়গা থেকে আরেক কয়েক জায়গায় গেছি, তো একটু দৌড়াদৌড়িতে খুবই টায়ার্ড। তো কারো কোনো কোশ্চেন থাকলে স্যার কোশ্চেন করতে পারেন। আচ্ছা, আমি আপনাদের একটা জিনিস দিয়ে দিই। যে হার্ডওয়্যারগুলো আমাদের লাগবে, হ্যাঁ, সেগুলোর লিস্টটা দিলে একটু ভালো হতো। আগে থেকে আচ্ছা আমি বলে দেবো, ওকে? লিস্টটা কি কি লাগে, কি কি লাগবে, কোথায় কিনতে পাওয়া যাবে, লিংক সহ অনলাইন থেকে কিন্তু অনেক একটা জায়গা থেকে। অনলাইনে তো স্যার অনেক দাম, মানে যদি আর্লি আবার দেখি এখানে মাত্র কিছু জিনিস বাংলাদেশে পাওয়া যায়, সবগুলো বাংলাদেশে পাওয়া যায় না। পাওয়া যায় না। হ্যাঁ, এটা আছে, আর যেগুলো পাওয়া যায় স্যার সেগুলো এক্সপেন্সিভ, আর যেগুলো ভালো জিনিস সেগুলো এক্সপেন্সিভ। যেমন আমি স্যার আলফার একটা কিনছি আপনার ডম্বল, সেটা আমার 3000 টাকা পড়ছে। অনেকে বলছে 3000 টাকাতে ডম্বল কিনবো, এরকম হইতে পারে স্যার। স্যার যেগুলো লাগবে একটু আমাকে লিখে দিন। আচ্ছা ঠিক আছে, আমরা সবাইকে দিয়ে দেবো, ঠিক আছে স্যার? আচ্ছা, আমি আপনাদেরকে একটা শেয়ার দিই, সেটা সার্টেরটা দিয়ে রাখি। আপনারা চাইলে কেউ যদি সিটিএবি কেউ করতে চান, অ্যাটেন্ড করতে চান, তাহলে করতে পারেন। স্যার খেলতে চাই কিন্তু ঝামেলা কঠিন লাগে। স্যার একটু পানি দিয়ে এসি কি বন্ধ নাকি? এসি কি বন্ধ? বন্ধ। এই ওয়েবসাইটে যে রেজিস্ট্রেশন করতে পারেন আপনারা, ন্যাশনাল সাইবার ডিল, cyberdeal.sart.gov.pd অনলাইন। আমাদের অনলাইন থেকে যে স্যার যারা জয়েন করছেন, আমি তাদেরকে বলবো যারা আসতে পারেন এই ক্লাসে, আমি দুইটা টুলসের কথা বলছি, যে কালের লিনাক্স আর ভার্চুয়াল বক্স। একটু কাইন্ডলি এই জিনিসটা ঘাটাঘাটি করে নেব, নেক্সট ক্লাসে আসার আগে অ্যাট লিস্ট দেখে আসবো, ওকে? এটা আপনাদের জন্য বেটার হবে, ওকে?